ওকে, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অবস্থা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ওকে, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে যে জার্নাল, হাউ টু মেক জার্নাল এন্ট্রিজ। আচ্ছা, আমরা কি এখন জার্নাল করতে পারবো ট্রানজ্যাকশন দেখে? জি স্যার। ওকে, আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে একটা প্র্যাকটিস করেছিলাম। এটা হচ্ছে হলস ডিস্ক গলফ কোর্স প্রবলেম সেট 1 এর একটা ম্যাথ আমরা করেছিলাম, যেখানে আমরা ট্রানজ্যাকশন গুলোর জার্নাল এন্ট্রি কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। আচ্ছা, যদি আপনারা পারেন তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট লেজার কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো আজকে। সেখানে যাওয়ার আগে আমরা প্রথমে আরেকটা প্র্যাকটিস করি, যে আরেকটা জার্নাল এন্ট্রি দেখি আমরা পারি কিনা, তার পরবর্তী প্রবলেম সেটটা একটু দেখি। এটা হচ্ছে বলছে যে এমিলি ভ্যালি ইজ এ লাইসেন্সড ডেন্টিস্ট। নাম শুনে মনে হচ্ছে এটা কি একজন ডেন্টিস্ট, একজন প্রফেশনাল। কোম্পানি বা কার ম্যাথ সেটা কিন্তু আমাদেরকে প্রথম বুঝতে হবে। একটু আগে ছিল সেটা ছিল গলফ স্পোর্টস কোম্পানি, আর এখন দেখতেছি একজন ডেন্টিস্টের একটা লিস্ট অফ ট্রানজাকশনস প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে আমাদেরকে জার্নাল মেক করতে হবে। During the first month of the operation of our business, the following events and transaction occurred. আচ্ছা, এখন আমরা ট্রানজাকশন গুলো দেখবো যে কিভাবে জার্নাল করতে হয়, মানে আপনারাই বলবেন আমার সাথে। তো সবাই বললে আসলে আসলে বোঝা যায় না, সেক্ষেত্রে আমাদের ইউ কুড রেইজ হ্যান্ড, আর আমি হচ্ছে আপনাদেরকে যে কোনো একজনকে বলতে বলবো, জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য আর কি। সেক্ষেত্রে যারা হচ্ছে যে একটু কম বুঝতে পারছেন না বা একটু কষ্ট হচ্ছে, তারা আমার সাথে কোঅপারেট করুন, আমাকে বলবেন। বিকজ আমাদেরকে এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝে যেতে হবে। সামহাও কোনো কিছু যদি আমি না বুঝে যাই, তাহলে পরবর্তী স্টেজে গিয়ে আমি ঝামেলায় পড়ে যাবো, বিপদে পড়ে যাবো। সো আমাদেরকে প্রত্যেকটা স্টেজ আগে ডান করে তারপর পরবর্তী স্টেজে যাইতে হবে। সো প্রথম যে ট্রানজাকশনটা, ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন হার বিজনেস। এটা তো আমরা সবাই জানি। এটা জার্নাল এন্ট্রি কি হবে? এটা জার্নাল এন্ট্রি কি হবে? আপনার রেইজ হ্যান্ড আমি দেখতে পাচ্ছি না। মইনুল হক আর কে? আচ্ছা, মইনুল হক কি বলেন? আসসালামু আলাইকুম স্যার। জার্নাল এন্ট্রি কি স্যার, হবে? ক্যাশ হ্যাঁ, হবে ডেবিট আর ওনার্স ক্যাপিটাল হবে ক্রেডিট। থ্যাংক ইউ, ভেরি গুড। ক্যাশ হবে ডেবিট, ওনার্স ক্যাপিটাল হবে ক্রেডিট $20,000। আর আমাদের এখানে একটা এক্সপ্লেনেশন দিতে হবে ছোট করে, ঠিক না? জি স্যার। ইনভেস্টেড হ্যাঁ, ক্যাশ। ঠিক আছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে হায়ার্ড এ সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি অফ $700 পার উইক পেয়েবল মান্থলি। এটা জার্নাল এন্ট্রি কি হবে? রেইজ হ্যান্ড। এটা জার্নাল এন্ট্রি কি হবে? তানভীর বলেন। স্যার এক্সপেন্স হবে স্যার, এক্সপেন্স যেহেতু হবে তাই ওইদিকে হবে স্যার ডেবিট, আর যেহেতু অ্যাসেট কমে যাবে এদিকে হবে ক্রেডিট। কি হবে? এক্সপেন্স কোনটা কমে যাচ্ছে? স্যার স্যালারি দিতে গেলে স্যার এক্সপেন্স হবে, তাই এদিকে যেহেতু আমার এক্সপেন্সটা বাড়বে তাই এটা হবে ডেবিট। আর এদিকে অ্যাসেটের ক্ষেত্রে যেহেতু আমার ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ দিতে হচ্ছে আমাকে, এজন্য এটা হবে ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, এটা আসলে ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ট্রানজাকশন হবে না, কারণ হচ্ছে যে এখানে বলছে যে হায়ার্ড এ সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি অফ $700 পার উইক পেয়েবল মান্থলি। সে হচ্ছে একজন এমপ্লয়িকে রিক্রুট করেছে, বাট এখানে এখন পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়নি, যেই কারণে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেট, লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি কোথাও কোনো প্রকার চেঞ্জ আসেনি। তাকে মাত্র নিয়োগ দেওয়া হয়েছে, এখন তাকে স্যালারি পে করা হয়নি। এমন যদি তাকে নিয়োগ দেওয়ার সাথে সাথে স্যালারি পে করা হয়েছে, তাহলে এটা ট্রানজাকশন হতো।
তাহলে এই পার্টিকুলার ইভেন্টে কোনো ট্রানজাকশন হবে না, এটা ইকোনমিক ইভেন্ট না। বুঝে গেছে তানভীর? জি স্যার। হ্যাঁ, এটা কোনো ট্রানজাকশন হবে না, কারণ এখানে তো তাকে হায়ার করা হয়েছে। কারণ এখানে আমি কোনো প্রকার টাকা আমার কোম্পানি কোনো প্রকার পেমেন্ট এখানে এখন পর্যন্ত করেনি, জাস্ট তাকে রিক্রুট করা হয়েছে। ওকে, আইজুন নাসির মনে পেইড অফিস রেন্ট ফর দি মান্থ অফ $1100। এটা খুব ইজি, এটা তো কোশ্চেন বলেন। অফিস রেন্ট, আমি আপনাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না। অফিস রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। জি। Next transaction, purchase dental supplies on account from Diesel Company $4,000. Purchased dental supplies on account from Diesel Company $4,000. উম্মে সালমা বলেন। সাপ্লায়ার্স ডেবিট হবে, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হবে। হ্যাঁ, কি ডেবিট হবে? সাপ্লাইজ ডেবিট হবে, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হবে। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। এখানে আমাদেরকে ওরা যে যেমন লেখা আছে যে এমএলই ইউজেস দি ফলোইং চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট নেমগুলি কেমন হবে সেটা ওরা দিয়ে দিয়েছে। সো আমাদের নিজেদের মতো করে কোনো অ্যাকাউন্ট লেখার দরকার নেই, সাপ্লাইস লিখেছে। সো আমরা সাপ্লাইস কে ডেবিট করব, আর এটা ডিজেল কোম্পানি থেকে কিনেছে, ক্যাশ কিনে নাই, তার মানে এটা একটা লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, ভেরি গুড। নেক্সট হচ্ছে পারফর্মড ডেন্টাল সার্ভিসেস এন্ড বিল্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ $5,100। এটা কারা কারা পারবেন? বাট এখানে পার্টিসিপেন্টস 53, কিন্তু সবাই বাকিরা কেন পাচ্ছেন না? মানে এত কম হ্যান্ড রেজ করার তো কথা না, সবাই রেজ হ্যান্ড করার কথা ছিল। অন্তি বড়ুয়া বলেন। অন্তি বড়ুয়া শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। হ্যাঁ বলেন। ট্রানজাকশনটার জার্নাল এন্ট্রি বলেন। স্যার এটা হচ্ছে ডেন্টাল সার্ভিসেস ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। পারফর্ম ডেন্টাল সার্ভিসেস এন্ড বিল্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ $5,100। এটা কি হবে? কি ডেবিট? ডেন্টাল সার্ভিসেস, সরি স্যার, হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর ডেন্টাল সার্ভিসেস ক্রেডিট। ডেন্টাল সার্ভিস নামে তো ওদের চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো অ্যাকাউন্টস সার্ভিস নাই, রেভিনিউ হবে। আপনি কিভাবে ডেন্টাল সার্ভিস? আনআর্নড সার্ভিস রেভিনিউ। সার্ভিস হ্যাঁ। ডেবিট হবে। তার মানে হচ্ছে যে এই ট্রানজাকশনটা হচ্ছে সে হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে সে ডেন্টাল সার্ভিস প্রোভাইড করেছে। ইন্স্যুরেন্স কোম্পানি মানে ওই ইন্স্যুরেন্স কোম্পানিটা এই ডেন্টিস্টের সাথে একটা চুক্তিবদ্ধ আছে, তো তাদেরকে ডেন্টাল সার্ভিসটা দিয়েছে। এবং বলা হচ্ছে বিল্ড ইন্স্যুরেন্স কোম্পানি, মনে হচ্ছে যে সে কোনো ইন্স্যুরেন্স নিয়েছে, আসলে সে কোনো ইন্স্যুরেন্স করে নাই। ইন্স্যুরেন্স কোম্পানিটা তার একটা ক্লায়েন্ট, তো এটা তার জন্য ডেন্টাল সার্ভিসটা তার জন্য একটা রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কি ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো? ইনক্রিজ করেছে। আর ইনক্রিজ হচ্ছে করলো। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্যাশ পেমেন্ট পাই নাই, তার মানে হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট, মানে এটা ইনক্রিজ করছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে। নেক্সট ট্রানজাকশন, রিসিভড $1,000 ক্যাশ অ্যাডভান্স ফ্রম লি মাতারুকা ফর এন ইমপ্ল্যান্ট। মানে মোট কথা কোনো একটা ইমপ্ল্যান্ট মানে হচ্ছে একটা ডেন্টাল সার্ভিস সে দিবে, বাট তার আগে সে $1,000 ক্যাশ নিয়েছে তার একটা ক্লায়েন্ট থেকে। আপনাদের রেইজ হ্যান্ডের পরিমাণ এত কম। শান্তনু দত্ত বলেন। এই ট্রানজাকশনটা জার্নাল এন্ট্রি বলেন। স্যার ক্যাশ ডেবিট হবে আর আনআর্নড রেভিনিউ ক্রেডিট হবে।
ক্যাশ ডেবিট, আনআর্ন রেভিনিউ। আনআর্ন Credit. রেভিনিউ নামে কোনো অ্যাকাউন্ট কি আগে আছে কিনা দেখেন আপনি ভালোভাবে, তারপর বলেন। আনআর্ন রেভিনিউ নামে কোনো অ্যাকাউন্ট কি এমএলই ইউজ করে কিনা। revenue. আনআর্ন সার্ভিস রেভিনিউ হবে। এক্স্যাক্টলি, আনআর্ন সার্ভিস রেভিনিউ নামে তার একটা অ্যাকাউন্ট আছে। সো আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর ডেবিট হচ্ছে ক্যাশ। এটা আনআর্ন কেন? এটা কি Sir, এটা অ্যাসেট এখনো নাকি লায়াবিলিটি? সেটা লাইবিলিটি, এটা এখনো উপার্জিত হয়নি, আগে আমরা ক্যাশ Exactly. নিয়ে নিয়েছি। তার আগে আমরা ক্যাশ পেয়ে গিয়েছি, যে কারণে এটা আমাদের জন্য একটা লায়াবিলিটি। ভেরি গুড। নেক্সট ট্রানজাকশন, রিসিভ $2,100 ক্যাশ ফর সার্ভিসেস পারফর্ম ফ্রম মাইকেল সান্টোস। এটা কি হবে? এটা কারা কারা হাত তুলেছেন? সাকিব বলেন। স্যার ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ভেরি গুড। ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, থ্যাংক ইউ। Next transaction, paid secretary receptionist for the month $2,800. Paid secretary receptionist for the month $2,800. এটা ট্রানজাকশনের জার্নাল এন্ট্রি কি হবে? তিনজন রেজ হ্যান্ড, বাকিরা কি পাচ্ছেন না? সাইম হোসেন বলেন। সাইম হোসেন। স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট আনতে যে বললে তো হবে না, তোমাকে আপনাকে অ্যাকাউন্টে দেখতে হবে কোথায় আছে, ও স্যালারি নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা ওই কোম্পানি, দেখে বলেন। ওই কোম্পানি স্যালারি নামে কোনো অ্যাকাউন্ট মেনটেন করে কিনা, না থাকলে কিন্তু আপনি স্যালারি বললে হবে না। স্যালারি নামে কোনো অ্যাকাউন্ট মেনটেন করে এমএলই ভ্যালি ডেন্টিস্ট কোম্পানিটা? দেখতেছি না তো স্যার। সাইম হোসাইন। স্যার দেখতেছি না। হ্যাঁ দেখেন। তামিম হোসেন বলেন তো। স্যার স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট হবে। স্যালারিজ, স্যার স্যালারি এন্ড ওয়েজেস হবে না? স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস। সেটাই তো আমি বলছি। স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। আমি বারবার এটা আপনাকে বলতেছি বিকজ আপনি ট্রানজাকশন দেখে নিজের মতো করে আপনি একটা অ্যাকাউন্ট লিখে দিলে হবে না, বিকজ এই অ্যাকাউন্টগুলি মেনটেন বাই দ্যাট পার্টিকুলার কোম্পানি, এবং সেটার সাথে টাইটেল অফ অ্যাকাউন্টটা অবশ্যই আপনার কি হইতে হবে, সেম হইতে হবে। ডেফিনেটলি এটা স্যালারি এক্সপেন্ডিচার মনে হচ্ছে, বাট আমি স্যালারি এক্সপেন্স লিখে দিলে হচ্ছে না। ওই কোম্পানি ওইটাকে কি নামে ইউজ করতেছে, ওরা লিখতেছে এটাকে স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স। যেহেতু ওরা এটা লিখে আছে, এটা আমাদের জন্য অনেক, আমার মনে হয় এটা খুব ইজি যে আমরা সবাই সেম জিনিসটা লিখতে পারবো এবং কোনো মানে মিসকমিউনিকেশন বা ভুল অ্যাকাউন্ট লেখার চান্স নাই। তো আমি এখানে লিখে আছে যে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স, তাহলে আমরা এটা স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, নেক্সট ট্রানজাকশন বলবেন হচ্ছে ইমতিয়াজ কবির, পেইড $2,400 টু ডেজেল ফর অ্যাকাউন্টস পেয়েবল ডিউ। এটা ট্রানজাকশনে কি হবে, জার্নাল এন্ট্রি কি হবে? ইমতিয়াজ কবির। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে স্যার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পেইড $2,400 টু ডেজেল ফর অ্যাকাউন্টস পেয়েবল ডিউ। হ্যাঁ বলেন প্লিজ। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। কেন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হলো আর কেন ক্যাশ ক্রেডিট হলো? অ্যাকাউন্টস পেয়েবল কি ইনক্রিজ করলো নাকি ডিক্রিজ করলো? ডিক্রিজ হয়েছে এর জন্য স্যার। অ্যাকাউন্টস পেয়েবল কি একটা অ্যাসেট নাকি লায়াবিলিটি? লায়াবিলিটিস। হ্যাঁ, একটা লায়াবিলিটি ডিক্রিজ করেছে, যে কারণে এটা ক্রেডিট থেকে ডেবিট হয়ে গেল। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর হচ্ছে ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, এটা ডিক্রিজ করেছে, ওই জন্য ক্যাশটা ক্রেডিট হলো। হ্যাঁ স্যার। যাক আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু একটা জিনিস বুঝতেছি না যে আপনাদের এতগুলো পার্টিসিপেন্টস এর মধ্যে রেইজ হ্যান্ড এর পরিমাণ এত কম কেন? তার মানে যারা রেইজ হ্যান্ড করেন নাই তারা কি এই ট্রানজাকশন গুলি পারবেন না? পারবো। তানভীর আহমেদ,
কে বলছে এটা? স্যার আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আশা আক্তার। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখন হচ্ছে আমরা জার্নাল করতে জানলাম কিভাবে জার্নাল করতে হয়। জার্নালের পরে আমাদের নেক্সট কাজ, মানে আমরা উই আর অ্যাকচুয়ালি মুভিং অ্যালং উইথ দি রেকর্ডিং প্রসেস। আমরা দেখতেছি যে কোনো একটা পার্টিকুলার ট্রানজাকশনকে কিভাবে রেকর্ড করা হয়। রেকর্ড করার প্রথম স্টেজ আমরা শেষ করলাম। প্রথম হচ্ছে আমরা কিভাবে জার্নাল করতে হয় সেটা দেখলাম। নেক্সট কাজ হচ্ছে কিভাবে সেটাকে জার্নাল থেকে লেজারে পোস্টিং দিতে হয়। আচ্ছা, একটা মিনিট, আমি হচ্ছে একটা এক্সেল ফাইল ওপেন করি, আপনি একটু হোল্ডেন ফর এ সেকেন্ড, একটা মিনিট। আপনারা অবশ্যই আমাদের যে চ্যাপ্টারগুলো আমরা পড়ছি, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, অবশ্যই আপনারা বই থেকে গো থ্রু করবেন প্রত্যেকটা জিনিস। স্যার আমাদের তো অ্যাকাউন্টিং এর সাথে শুধু ম্যাথ আসবে, ওখানে কি থিওরিটিক্যাল কোনো কিছু আসবে? সব আসবে, ম্যাথ, থিওরি, সব। সো আপনাদেরকে থিওরিটিক্যাল বলতে স্যার ম্যাথ আমাদেরকে, এবং সরি স্যার হ্যাঁ, থিওরিটিক্যাল বলতে তো এখানে তো স্যার আমাদের থিওরিটিক্যাল বলতে তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে যে ইকুয়েশন গুলো পড়লাম ওরকম টাইপসের নাকি? মোট কথা হচ্ছে আমরা বইয়ের মধ্যে যা পড়াচ্ছি সবকিছুই, যেমন ধরুন আমরা জার্নাল পড়েছি, লেজার পড়ছি, আপনাদেরকে ওগুলা পড়তে হবে আর কি বই থেকে। থিওরি বলতে এই কনসেপ্ট গুলোকে আমি বুঝেছি। থিওরি মানে হচ্ছে যে জার্নালের উপকারিতা, অনেক বড় কোনো কোশ্চেন এই ধরনের কিছু বুঝাচ্ছি না। জার্নাল বলতে কি বোঝায়, যেমন ধর আমরা এখানে জার্নাল পড়েছি, তা আপনাকে জার্নালটা পড়তে হবে যে the journal makes several significant contribution to the recording process. এটা কি কন্ট্রিবিউশন করে? it discloses in one place the complete effects of a transaction, chronological record, prevent or locate errors। মানে এখানে খুব সুন্দরভাবে হাইলাইট করা আছে, মানে পড়ার জন্য আপনার জন্য অনেক ইজি। সো এই জিনিসগুলোই আপনাকে গো থ্রু করতে হবে, মানে কি মানে কনসেপ্ট গুলা যাতে আপনার ক্লিয়ার থাকে। আপনি যদি বই না পড়েন অথবা আপনি শুধু ম্যাথ করে যান, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তো ঝামেলা। সো ওই জন্য হচ্ছে আপনাকে বইয়ের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে, শুধু স্লাইড পড়ে বা ম্যাথ করলেও হবে, হচ্ছে না। এনিওয়ে, আমরা হচ্ছে এখন জার্নাল থেকে আমরা লেজারে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বইয়ের লেজার পার্ট, লার্নিং অবজেক্টিভ নাম্বার 3। তো এখানে আমরা দেখছি যে লেজার সম্পর্কে আলোচনা করা, সো আপনাকে এটা পড়তে হবে লেজার জিনিসটা কি বলছে। লেজার বলছে দি এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস মেইনটেইনড বাই এ কোম্পানি ইজ দি লেজার। একটা কোম্পানি যে গ্রুপ যে অ্যাকাউন্টস গুলি মেনটেন করে, একটু আগে আমরা দেখেছিলাম যে
ওই যে ডেন্টিস্ট এমিলি ভ্যালি সে অ্যাকাউন্ট মেনটেন করে তার কোম্পানির জন্য। হল ডিস্কো একটা গ্রুপ অফ অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে যে আমি এই অ্যাকাউন্টস গুলি মেনটেন করি, ক্যাশ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট, আনআর্ন রেভিনিউ, প্রিপেড ইন্স্যুরেন্স, এটা সেটা। মোট কথা একটা কোম্পানি যতগুলি অ্যাকাউন্ট মেনটেন করে রিলেটিং টু অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, এই সবগুলি অ্যাকাউন্টকে একত্রে বলা হচ্ছে ওই কোম্পানির লেজার। হ্যাঁ, এটাকে জেনারেল লেজার বলা যায়, জেনারেল লেজার। এখানে জেনারেল লেজার একটা চার্ট দেওয়া আছে যে জেনারেল লেজার বেসিক্যালি ইজ মেড আপ অফ কোম্পানিজ অল সর্ট অফ অ্যাসেট, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি অ্যাকাউন্টস। অ্যাসেটের মধ্যে কি থাকতে পারে, যেমন ইকুইপমেন্ট একটা অ্যাকাউন্ট অ্যাসেট, ল্যান্ড, সাপ্লাইজ, ক্যাশ, আর অনেক রকম অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্ট রিসিভেবল থাকতে পারে, প্রিপেড ইন্স্যুরেন্স থাকতে পারে, কোন একটা এক্সপেন্সকে অ্যাডভান্স পেমেন্ট করলো সেটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট হতে পারে। লায়াবিলিটি অ্যাকাউন্টস হতে পারে ইন্টারেস্ট পেয়েবল, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল। ওনার ইন্ডিভিজুয়াল ওনার সিকিউরিটি অ্যাকাউন্টস, সকল প্রকার এক্সপেন্স এন্ড রেভিনিউজ, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস। মোট কথা একটা কোম্পানির যতগুলি অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট কি কি রিপ্রেজেন্ট করে, আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে একটা অ্যাকাউন্ট কোম্পানির ওই পার্টিকুলার আইটেমকে ইনক্রিজ বা ডিক্রিজ কে রিপ্রেজেন্ট করে। ধরুন এটা যদি ক্যাশ অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ক্যাশ কেমন ইনক্রিজ করতেছে, কেমন ডিক্রিজ করতেছে, এবং এটার ব্যালেন্সটাকে রিপ্রেজেন্ট করছে। সো এটা হচ্ছে লেজার। এখন আমরা হচ্ছে জার্নাল এন্ট্রি ডেভেলপ করেছি। এই জার্নাল এন্ট্রি গুলি কি আমাদেরকে এখন জার্নাল এন্ট্রিটা আমরা ডেভেলপ করেছি বাই ডেবিটিং ওয়ান অর মিনিমাম অ্যাটলিস্ট ওয়ান অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি এবং ক্রেডিট করেছি অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্টকে। এখন যে আমরা যে ডেবিট এবং ক্রেডিট করলাম অ্যাকাউন্ট গুলাকে, তাদের এই ডেবিট এন্ড ক্রেডিটের এই অ্যাকাউন্ট গুলাকে একটা সামারি অফ অ্যাকাউন্টস ডেভেলপ করতে হবে। লাইক ক্যাশ আমি কতবার ডেবিট ক্রেডিট করেছি থ্রু আউট দি পিরিয়ড অফ টাইম, সেটাকে আমি এখন লেজারে নিয়ে আসবো। কারণ আমার ক্যাশ নামক একটা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা অ্যাকাউন্ট আছে। আমি আমার জার্নাল এন্ট্রি করার সময় কোথাও আমি এটাকে ডেবিট করেছি, কোথাও ক্রেডিট করেছি। অ্যাকাউন্টস পেয়েবল নামক একটা অ্যাকাউন্ট আছে। এই সবগুলি অ্যাকাউন্টকে আমরা এই ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্সটাকে বা ডেবিট এন্ড ক্রেডিট ফিগার্সটাকে আমরা এখন লেজারে পোস্টিং দিব, সেটাই আমরা এখন দেখাবো। বলছে companies arrange the ledger in the sequence in which they present the accounts in financial statements, beginning with balance sheet accounts first in order of the asset accounts, followed by liability accounts, owners capital accounts. আচ্ছা, এটা কি বলতেছে আমি বুঝাচ্ছি। আচ্ছা, বলা হচ্ছে যে একটা কোম্পানি আমরা যে এখন লেজার করব, লেজার করা মানে হচ্ছে যে আমাদের জার্নালের মধ্যে আমরা যে অ্যাকাউন্টস গুলোকে ডেবিট এন্ড ক্রেডিট করেছি, এই অ্যাকাউন্ট গুলোর একটা সামারি ডেভেলপ করব প্রত্যেকটা অ্যাকাউন্টের, যে কতবার এটাকে ডেবিট করা হচ্ছে, কতবার এটাকে ক্রেডিট করা হচ্ছে, এবং ফাইনালি এটা একটা ব্যালেন্স আমরা পাবো। সেই জিনিসটা করব। এখন আমি কার অ্যাকাউন্টটাকে আগে করবো, কার অ্যাকাউন্টটাকে পরে করবো, সেটা অর্ডারটাকে বলা হচ্ছে যে কিভাবে করতে হবে, সেটা আমরা একটু পরে এখন দেখাচ্ছি। একটা মিনিট, আমি হচ্ছে এক্সেলের ফাইলটা শেয়ার করি। গত ক্লাসে আমরা হচ্ছে যে হলডিস কোম্পানির যে জার্নালটা করলাম, হলডিস কোম্পানির প্রথম ম্যাথ যেটা, সেটা আমরা জার্নাল এন্ট্রি করেছি। আজকে আমরা দেখাবো সেটার কিভাবে লেজারটা করা যায়। ওকে, এটা ছিল আমাদের প্রথম ম্যাথটার জার্নাল এন্ট্রি। যেমন ধরুন এখানে ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকাউন্টস মেনটেন বাই ওই পার্টিকুলার কোম্পানি। এখন এই কোম্পানিগুলার এই অ্যাকাউন্টস গুলার এখন তারা কোম্পানিতে নিশ্চয়ই তাদের অ্যাকাউন্টস আছে, যেটাকে আমরা বলছি গ্রুপ অফ অ্যাকাউন্টস কে বলা হচ্ছে তার লেজার। যেমন ধরেন এখন আমাদের লেজার এটাকে পোস্টিং দিতে হবে। লেজারে পোস্টিং দিলে কি হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ক্যাশ ব্যালেন্স কত আছে, মানে ক্যাশটাকে আমরা কোথাও এটাকে ডেবিট করেছি, কোথাও ক্রেডিট করেছি, একবার ডেবিট করেছি, একবার ক্রেডিট করেছি। থ্রু আউট দি পিরিয়ড অফ টাইম ডেবিট ক্রেডিটের যে ফিগারটা, সেটাকে আমরা একটা সামারি ডেভেলপ করি। এই সামারিটা হচ্ছে যে ওইটারই একটা লেজার অ্যাকাউন্ট।
ক্যাশের লেজার অ্যাকাউন্ট। ধরুন ক্যাশ প্রথমবার 1 মার্চ ডেবিট করা হয়েছে, আবার ক্রেডিট করা হচ্ছে 3 মার্চ, 5 তারিখ আবার ক্রেডিট করা হচ্ছে, 6 তারিখ ক্রেডিট করা হয়েছে, 18 তারিখ ডেবিট করা হচ্ছে, 19 তারিখ ডেবিট করা হয়েছে। এই সব কিছু আমাদেরকে মানে বের করে এখানে একটা চার্টের মানে নিয়ে আসতে হবে, সামারি নিয়ে আসতে হবে। এই যে এখানে দেখেন এই চার্টটা, এটা হচ্ছে একটা জেনারেল লেজার, এটা হচ্ছে ক্যাশ। ক্যাশ নামক এই ভদ্রলোকের 1 মার্চ, এখানে এটার ফিগারটা স্টাইলটা দেখেন, ডেট থাকবে, এক্সপ্লেনেশন আসলে কি এক্সপ্লেনেশন থাকবে, বাট কোনো এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না। রেফারেন্স মানে আমি জাস্ট ফিগারটা আগে দেখেন, মানে এটা দেখতে কেমন চেহারাটা। ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এটা হচ্ছে আমাদের জেনারেল লেজারের ফিগার। জার্নালের ফিগারটা ছিল একরকম। জার্নাল ফিগারের মধ্যে কি কি ছিল বলেন তো একজনে, ফিগারটার মধ্যে দেখতে কেমন ছিল ফিগারটা? স্যার ডেট, প্রথমে ছিল অ্যাকাউন্ট কি? টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, এই ডেবিট, ফিগারগুলো ক্রেডিট। হ্যাঁ, ডেবিট, ক্রেডিট, ভেরি গুড। এটাই এখন আমরা হচ্ছে জেনারেল লেজার মানে হচ্ছে জার্নাল এন্ট্রির প্রত্যেকটা অ্যাকাউন্টে ডেবিট এন্ড ক্রেডিটের একটা সামারি ডেভেলপ করব, সেটাকে আমরা বলতেছি লেজার অ্যাকাউন্টস ফর ক্যাশ। প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমরা ডেভেলপ করব। তো সেটার এক চেহারাটা হচ্ছে কেমন, প্রথমে থাকবে হচ্ছে ডেট, এক্সপ্লেনেশন ব্ল্যাঙ্ক থাকবে, আসলে এক্সপ্লেনেশন কোনো কিছু থাকবে না। তারপর হচ্ছে রেফারেন্স, ডেবিট নামক একটা ঘর থাকবে, কলাম থাকবে, ক্রেডিট নামক একটা কলাম থাকবে, আর হচ্ছে ব্যালেন্স থাকবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখব যে মানে আমরা যখন ম্যাথটা করবো মানে আমরা যখন প্র্যাকটিস করবো, আপনারা ইজি করার জন্য সবসময় আপনারা প্রথমত আগে জার্নাল করে ফেলবেন। জার্নাল করে ফেলার পরে আপনারা দেখবেন মানে পেন্সিল দিয়ে আপনারা মার্ক করে রাখতে পারেন আমার এখানে পুরা সবগুলি ট্রানজাকশন মধ্যে ক্যাশকে কতবার মেনটেন করা হয়েছে। আপনি পেন্সিল দিয়ে মার্ক করতে পারেন, এখানে একবার, 3 তারিখ একবার, 2বার, 5 তারিখ একবার, 6 তারিখ এটা তো একবার, স্যার টোটাল 10 বার 18 করা তারিখ হয়েছে। একবার, 19, 25, 30 তারিখে 2বার, 31 তারিখে একবার। এই যে এটাকে আপনি মার্ক করে রাখবেন। তারপর হচ্ছে সেটাকে জাস্ট সিম্পলি ডেট অনুযায়ী আপনাকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী জার্নালে লেখা আছে 1 মার্চ এটাকে ক্যাশকে ডেবিট করেছে, আপনার ডেবিট সাইডে ফিগারটা বসিয়ে দিলেন। ব্যালেন্স হচ্ছে আপনার 20,000 টাকা, বিকজ ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট টাইপের অ্যাকাউন্ট, এটার ব্যালেন্সটা সবসময় ডেবিট ব্যালেন্স হবে। কিছু টাইপের অ্যাকাউন্ট হচ্ছে যেগুলি ক্রেডিট ব্যালেন্স হয়, লাইবিলিটি অ্যাকাউন্ট গুলো অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আমরা এটা ব্যালেন্স নিয়ে আগেই বলেছিলাম যে যেটা বাড়লে ডেবিট হয় বা যেটা বাড়লে ক্রেডিট হয় সেটাই তার ব্যালেন্স। কিছু অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স হয়, কিছু অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স হয়। এটা ডিপেন্ড করতেছে ওই অ্যাকাউন্টে কিসের, এটা কি ক্যাশ নাকি এটা কোনো লায়াবিলিটি নাকি এটা কোনো রেভিনিউ, কি ধরনের অ্যাকাউন্ট। আচ্ছা, 1 মার্চ ডেবিট করা হয়েছে, আমরা ডেবিট লিখলাম 20,000, ব্যালেন্স আমাদের 20,000। তারপর আমরা আবার দেখলাম যে আমাদের এটা ওই জন্য হচ্ছে যে আপনাকে পেন্সিল দিয়ে মার্ক করে রাখলে আপনার জন্য ইজি হবে। 1 তারিখের পরে ক্যাশকে আবার কোথায় বলা হয়েছে, ক্যাশের নাম কোথায় মেনশন করা হচ্ছে, 3 তারিখ, এখানে বলা হচ্ছে ক্রেডিট, ক্যাশকে ক্রেডিট করা হচ্ছে $15,000। তাহলে আমরা এখন কোন পাশে লিখবো, আমাদের লেজারে ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে। তাহলে আমার আগে ছিল 20,000, এখন মানে এটা উল্টা হয়ে গেল, 20,000 থেকে 15,000 চলে গেলে এখন আমার ব্যালেন্স থাকবে হচ্ছে 5,000। ঠিক আছে, 5,000 আমার ক্যাশ ব্যালেন্স। এখন 5 তারিখের পরে আবার দেখবেন যে 6 তারিখে হচ্ছে আবার ক্যাশকে ক্রেডিট করা হয়েছে $900। আর $900 মানে $5,000 থেকে $900 চলে গেলে আমার 4,100, মানে ব্যালেন্সটা হচ্ছে সবসময় এটা আপ টু ডেট থাকবে প্রত্যেকটা কলাম শেষে, মানে পার্টিকুলার ডে ট্রানজাকশন শেষে। 6 তারিখে এটাকে আবার $600 ক্রেডিট করা হয়েছে, $3,500। 18 তারিখে আবার এটাকে ডেবিট করা হচ্ছে, ডেবিট হলে এটা যোগ হয়ে যাবে, 3,500 সাথে $1,100 যোগ হয়ে যাবে, $4,600। তারপরের 19 তারিখে আবার আরেকটা ট্রানজাকশন, আরো $1,500 ডেবিট হয়েছে, ডেবিট মানে আমার সাথে এটা যোগ হয়ে যাবে। 25 তারিখে ক্রেডিট হয়েছে, 6,100 থেকে $800 মাইনাস হবে, $5,300। তারপর দিন $250 আবার মাইনাস হবে। তো এইখানে আপনার এই ক্যালকুলেশনে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স থাকবে, সো আপনাকে খুব কেয়ারফুলি প্লাস মাইনাসটা করতে হবে। এবং ক্যাশের লেজারটা একটু বড় হবে, বিকজ ক্যাশের ট্রানজাকশনটা বেশি হয়, ক্যাশকে বেশিরভাগ নাম্বার অফ টাইমস আমরা ডেবিট অথবা ক্রেডিট করতেছি। দিন শেষে 31শে মার্চ ক্যাশের ব্যালেন্স দেখাচ্ছে ডেবিট 2,700, আলটিমেট ব্যালেন্স হচ্ছে $6,700। এই $6,700 আমাকে বোঝাচ্ছে
যে আমার ক্যাশে আমি যত একবার ক্যাশ অনেকবার ইনক্রিজ হয়েছে, মানে ইনক্রিজ মানে অনেকবার ডেবিট হয়েছে, অনেকবার ক্রেডিট হয়েছে। ডেবিট ক্রেডিট হওয়ার পরে 31শে মার্চ আমার ক্যাশ ব্যালেন্স $6,700, মানে আমার হাতে এখন 6,700 টাকা আছে, মানে $6,700 আছে। এই দ্বারা আমি এই অ্যাকাউন্টের এই ব্যালেন্স দ্বারা আমি বুঝতে পারতেছি যে আমার ক্যাশ ব্যালেন্সটা কত। ঠিক একইভাবে আমার যতগুলি অ্যাকাউন্টস মেনটেন করি, প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি যখন লেজারটা ডেভেলপ করবো, তার মানে আমি বুঝতে পারবো যে আমার কোন অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। যে আমার ক্যাশ 6,700, আমার ল্যান্ড কত ডলার আছে, কারণ সবগুলো তো আপনাকে টাকা মনিটারি ভ্যালুতে কাউন্ট করতে হবে। আমার সার্ভিস রেভিনিউ কত ডলার আছে, আমার ওনার্স ক্যাপিটাল কত ডলার আছে। আচ্ছা, তাহলে আমরা সেটা কিভাবে করবো? প্রথমে আমরা ক্যাশটা করলাম, তাহলে এখন বাকিগুলি করতে হবে না? লেজার কি শুধু একটা নাকি সবগুলি অ্যাকাউন্ট মেনটেন করতে হবে? সবগুলি করতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখন প্রথমে ক্যাশ করলাম, ক্যাশের লেজার আমরা মেনটেন করলাম, ডেবিট এবং ক্রেডিটটা প্রপারলি দেখে আমরা প্রথমে একটা লেজারের কাজ শেষ করলাম। তাহলে আমরা ক্যাশের পর এখন কাকে ধরবো, কোন অ্যাকাউন্টের কাজ করব? ক্যাশ Land, অ্যাকাউন্ট sir. ট্রানজাকশন শেষে কোন অ্যাকাউন্টের লেজারের কাজ করব এখন? কোন অ্যাকাউন্টে ধরতে পারি? ওনার্স ক্যাপিটাল বলেন, ওনার্স ক্যাপিটাল করব নাকি ল্যান্ড করব নাকি বিল্ডিং করব, কোনটা? আমাদের কিন্তু সবগুলি অ্যাকাউন্টে লেজারটা করতে হবে, রেডি করতে হবে। ল্যান্ড আর ওগুলো আগে করে ফেলবো কোনটা? স্যার, যেগুলো অ্যাসেট আছে যেমন ল্যান্ড আছে, ইকুইপমেন্ট আছে, ওগুলা স্যার আমরা আগে করে ফেলবো। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে কোনটাকে আগে করব আর কোনটাকে পরে করব, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটা পার্টিকুলার সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে আমরা সকল প্রকার অ্যাসেট টাইপের যতগুলি অ্যাকাউন্ট আছে, অ্যাসেট অ্যাকাউন্ট গুলোকে আমরা আগে করব, তারপর করবো হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্টস কে, তারপর করবো হচ্ছে ওনার্স ইকুইটি অ্যাকাউন্টস কে। কারণ এখানে আমাদের জার্নাল এন্ট্রির মধ্যে আমরা 3 ধরনের অ্যাকাউন্টস পাবো। আমরা বলছিলাম যে জার্নাল লেজার বেসিক্যালি the group of asset, liability and owners equity accounts maintained by a particular company। তার মানে হচ্ছে সবগুলি অ্যাকাউন্টস এরই আমাদের একটা লেজার পাবো, এই সবগুলি অ্যাকাউন্টস আমরা একটা সামারি পাবো। তো সামারি পেলে প্রথম আমাকে সকল প্রকার অ্যাসেট অ্যাকাউন্টস এর লেজার ডেভেলপ করতে হবে, লেজার করব, তারপর হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্টস এর লেজার হবে, তারপর সবার লাস্ট হচ্ছে ওনার্স ইকুইটি অ্যাকাউন্টস। এবার আমাকে বলেন, তাহলে প্রথম আমরা ক্যাশ করলাম, ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে পরবর্তীতে কার চান্স আসবে, কোন অ্যাকাউন্ট আসবে? আমরা বলছি প্রথম আগে সকল প্রকার অ্যাসেট অ্যাকাউন্ট, মানে আমরা ক্লাসিফাই করে ফেলছি যে কার পরে কি আসবে, ল্যান্ড কে সিরিয়াল করব। মেইনটেইন করতে হবে। আচ্ছা, ল্যান্ড করলাম, তারপরে ল্যান্ডের পরে বিল্ডিং স্যার, বিল্ডিং ইকুইপমেন্ট, বিল্ডিং করলাম, তারপরে ইকুইপমেন্ট করলাম, তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স। আচ্ছা, এখানে আপনার একটা আইডিয়া দিয়ে রাখি। প্রথম আমরা যখন ক্যাশ করব, মানে হচ্ছে যে অ্যাসেটের মধ্যে একটা পার্টিকুলার আমরা স্ট্রাকচার ফলো করব। অ্যাসেটের ক্ষেত্রে 2 ধরনের অ্যাসেট আছে। কিছু অ্যাসেটকে বলা হচ্ছে শর্ট টার্ম অ্যাসেট, আর কিছু অ্যাসেটকে বলা হচ্ছে লং টার্ম অ্যাসেট। শর্ট টার্ম অ্যাসেট আর লং টার্ম অ্যাসেট, ক্যাশ হচ্ছে একটা শর্ট টার্ম অ্যাসেট। আর ল্যান্ড বা বিল্ডিং কি শর্ট টার্ম অ্যাসেট হতে পারে নাকি লং টার্ম অ্যাসেট হতে পারে? লং টার্ম স্যার। ল্যান্ড, লং বিল্ডিং, ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে একটু লং টার্ম অ্যাসেট। শর্ট টার্ম অ্যাসেট গুলোকে আমরা প্রথমে আগে লেজার করব, তারপর হচ্ছে লং টার্ম অ্যাসেট কে করব। শর্ট টার্ম অ্যাসেটের মধ্যে এখন প্রিপেড ইন্স্যুরেন্স কি শর্ট টার্ম অ্যাসেট নাকি লং টার্ম অ্যাসেট মনে হচ্ছে আপনাদের? শর্ট টার্ম অ্যাসেট। Prepaid insurance হ্যাঁ, এটা কিন্তু ল্যান্ড এন্ড ইকুইপমেন্টের মধ্যে তো কোনো সলিড অ্যাসেট না, এটা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। কয়েকদিন পরে এটা আবার মনে হচ্ছে যে অ্যাসেটটা শেষ হয়ে যাচ্ছে, বিকজ ইন্স্যুরেন্সটা যখন এক্সপেন্ডিচারে পরিণত হবে তখন অ্যাসেট থেকে এটা একটা এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে। সো তার মানে হচ্ছে আমাকে ক্যাশের পরে প্রিপেড ইন্স্যুরেন্সটা আগে লিখতে হবে। ক্যাশ, তারপর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, তারপর ধরেন যদি অ্যাকাউন্ট রিসিভেবল থাকে সেটা কি আগে দেওয়া উচিত নাকি ল্যান্ড এন্ড ইকুইপমেন্ট আগে দেওয়া উচিত? অ্যাকাউন্ট রিসিভেবল কে স্যার। আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটাকে আগে দেবো। মোট কথা সলিড অ্যাসেট গুলি লাইক ল্যান্ড, ইকুইপমেন্ট, মেশিনারিজ, এটা ফার্নিচার, এটা সেটা, এগুলো হচ্ছে যে বেসড অন তাদের ডিউরেবিলিটি
তাদের লং টার্মনেসের উপর ভিত্তি করে তাদেরকে আমরা সিরিয়াল মেনটেন করবো, মানে সবচেয়ে ইয়াং গুলিকে, ফ্রেশ গুলাকে আগে রাখবো, আর যেগুলো একটু বুড়া মনে হচ্ছে, ওল্ড মনে হচ্ছে, ওগুলোকে আমরা একটু পরে দিব, মানে অ্যাসেটের ক্যাটাগরির উপর ভিত্তি করে। অ্যাসেটের আমরা সিরিয়ালটা আমি জাস্ট দেখাইলাম, ওই যে ওইখানে লেখা ছিল যে অ্যাসেট লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট গুলি একটা পার্টিকুলার সিরিয়াল মেনটেন করতে হয়। এই সিরিয়াল মেনটেন করার সুবিধাটা একটু পরে আমরা দেখবো যে কেন এই সিরিয়াল মেনটেন করার সুবিধাটা কি। অ্যাসেট অ্যাকাউন্টের পর আমরা কোন ধরনের অ্যাকাউন্ট গুলিকে নিয়ে লেজার করব, কোন অ্যাকাউন্ট গুলোকে আমরা টাচ করব পরে। লায়াবিলিটি অ্যাকাউন্টস কি কি আছে এখানে দেখেন তো, জার্নাল এন্ট্রির মধ্যে আমাদের এই ম্যাথের মধ্যে লায়াবিলিটি অ্যাকাউন্ট কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল নাম কোন অ্যাকাউন্টটা? অ্যাকাউন্টস পেয়েবল। আর কোন অ্যাকাউন্ট? এটা কি লায়াবিলিটি অ্যাকাউন্ট? সার্ভিস রেভিনিউ। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে আমাদের লায়াবিলিটি অ্যাকাউন্ট গুলাকে আমরা করে ফেলবো, অ্যাকাউন্টস পেয়েবল, আনআর্নড সার্ভিস রেভিনিউ যেটা থাকবে ওইটা। তারপরে আমরা কোন অ্যাকাউন্ট গুলোকে ধরবো? ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। আচ্ছা, ওনার্স, এই যে দেখেন আমরা এখানে আমি ওই সিরিয়ালটাই আমরা মেনটেন করব। এই যে এখানে আমরা দেখেন মেনটেন করেছি। প্রথমে দিয়েছে হচ্ছে আমরা ক্যাশের লেজার করলাম, ক্যাশের পরে করলাম হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, যেহেতু এটা হচ্ছে যে একটু সফট অ্যাসেট। প্রিপেইড ইন্স্যুরেন্স পরে করলাম ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড, তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল করলাম, আনআর্নড সার্ভিস রেভিনিউ। তার মানে আমাদের অ্যাকাউন্টস, অ্যাসেট টাইপের অ্যাকাউন্টস ডান, লায়াবিলিটি অ্যাকাউন্টস ডান। এবার হচ্ছে আমরা ওনার সিকিউরিটি অ্যাকাউন্টে আসতেছি। ওনার সিকিউরিটির মধ্যে আমাদের থাকবে ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, সকল প্রকার রেভিনিউ অ্যাকাউন্ট, সকল প্রকার এক্সপেন্স অ্যাকাউন্ট। তাহলে প্রথমে আমরা করবো হচ্ছে ওনার্স ক্যাপিটালের অ্যাকাউন্টের কাজ, মানে ওনার্স ক্যাপিটাল, তারপর ওনার্স ড্রয়িং, তারপর আসবে হচ্ছে যে রেভিনিউ নাকি এক্সপেন্স? রেভিনিউ। ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, তারপরে রেভিনিউ, তারপর হচ্ছে সবার লাস্ট হচ্ছে এক্সপেন্স, যে সার্ভিস রেভিনিউ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ এন্ড ওয়েজ এক্সপেন্স। তার মানে হচ্ছে যে এটা আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন যে আমরা যখন লেজার করব জার্নাল এন্ট্রি থেকে, তাহলে আমরা কোন সিরিয়ালটা মেনটেন করব। প্রথম হচ্ছে আমরা সকল প্রকার অ্যাসেট টাইপের অ্যাকাউন্টস গুলাকে জার্নাল করব, লেজার করব, এবং লেজার করার সময়, লেজার করা মানে হচ্ছে যে পোস্টিং বলা হয়, দি প্রসেস অফ ট্রান্সফারিং জার্নাল এন্ট্রিজ টু লেজার অ্যাকাউন্টস, এটাকে বলা হচ্ছে পোস্টিং। তো আমরা পোস্টিং করার সময় অবশ্যই প্রথমে ক্যাশ অ্যাকাউন্টস গুলোকে আগে দিব, ক্যাশের পর হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্টস, লায়াবিলিটির পরে ওনার্স ক্যাপিটাল, তারপর ওনার্স ড্রয়িংস, ওনার্স ড্রয়িং এর পরে আমাদের সকল প্রকার রেভিনিউ টাইপের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলোকে আগে মেনটেন করব, সবার লাস্ট হচ্ছে যত প্রকার এক্সপেন্স অ্যাকাউন্ট আছে সেগুলোকে আমরা maintain করব। তাহলে এইটা হচ্ছে যে আমার টোটাল একটা গ্রুপ অফ অ্যাকাউন্টস এর একটা আলটিমেট ব্যালেন্সটা পাবো। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র ক্যাশকে কিভাবে সামারি করা হয়েছে, মানে তার ডেবিট এবং ক্রেডিট ফিগারটাকে আমরা সামারি করলাম, এতটুকু আমরা জানতে পেরেছি। ক্যাশকে আমরা সামারি যে করলাম, এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? ক্যাশকে যে আমরা সামারি করলাম লেজার অ্যাকাউন্টে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে না? এটার পরে হচ্ছে পরবর্তী কাজগুলি আমরা করি। এই যে এই সামারিটা যে করলাম ক্যাশ, এটা বলেন আগে, রেফারেন্সও ব্ল্যাঙ্ক থাকবে, এক্সপ্লেনেশনও ব্ল্যাঙ্ক থাকবে, মানে আমি এখানে যা যা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু লিখতে হবে না। জি স্যার। ডেবিট, ক্রেডিট এন্ড ব্যালেন্স। ব্যালেন্স জিনিসটা কি বুঝতে পেরেছেন? ব্যালেন্সটা কিভাবে প্লাস হচ্ছে, কিভাবে মাইনাস হচ্ছে। প্রথমে 20,000 হলো, তারপরে দেখা যাচ্ছে যে ব্যালেন্স হয়ে গেছে 5,000। কেন 5,000 হলো ব্যালেন্সটা? বিকজ এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, 20,000 হচ্ছে আমার ডেবিট ব্যালেন্স, মানে এটা হচ্ছে আমার ব্যালেন্সটা ইনক্রিজ করেছে। আর ক্যাশ যখন ডিক্রিজ করতাম সেটাকে আমরা ক্রেডিট লিখি। তার মানে আমার হাতে $20,000 ছিল, এখন আমার এখান থেকে $15,000 খরচ হয়ে গেছে। তো আমি বুঝতে পারলাম যে আমার হাতে এখন আছে $5,000। এভাবে প্লাস মাইনাস হতে হতে এট দি এন্ড অফ 31শে মার্চ, মানে আমার এট দি এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি দেখি আমার ব্যালেন্স দেখাচ্ছে, ক্যাশ ব্যালেন্স দেখাচ্ছে $6,700। আচ্ছা, ক্যাশের পরে আমরা এখন এই জন্য বলছি যে আমরা সবসময় এই কাজটা করার সময় পেন্সিল ইউজ করতে পারি।
সিরিয়ালটা মেনটেন করতে পারি এবং হচ্ছে যে প্রপারলি চেক করে রাখবো যে আমরা কোনটার পর কোনটা করব এবং কয়টা আইটেম বিলং করে, ক্যাশ কয়টা আছে। কোনো কারণে যদি একটা মিসিং হয়ে যায় তাহলে আপনার ম্যাথটা প্রপারলি হবে না। স্যার ছকগুলা কি পেন্সিল দিয়ে আঁকবো না কলম দিয়ে? কোনটা? স্যার যে ছকগুলা করা আছে এগুলা কি পেন্সিল দিয়ে করব না কলম দিয়ে? সেটা তো ডেফিনেটলি পেন্সিল দিয়ে করতে হবে, আপনি তো কলম দিয়ে পারবেন না, অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে। আর স্যার জার্নাল এন্ট্রিটা কি স্যার এক পেজের বেশি দেওয়া যাবে, মানে পেজ? অবশ্যই অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে, ঠিক আছে অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, ক্যাশের পরে আমরা প্রিপেড ইন্স্যুরেন্সের আমরা যদি এখন পোস্টিং দিই, প্রিপেড ইন্স্যুরেন্স আমরা কিভাবে দিতে পারি? কয়টা প্রিপেড ইন্স্যুরেন্স আছে দেখেন তো এখানে, কয়টা প্রিপেড ইন্স্যুরেন্সের পোস্টিং আছে? আমার মনে হয় একটাই আছে, তাহলে একটাকে আমরা দিতে পারবো না এখানে। একটার পোস্টিংটা কিভাবে হবে প্রিপেড ইন্স্যুরেন্সের? কোন পাশে থাকবে, এটা ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে থাকবে? প্রিপেড ইন্স্যুরেন্সের পোস্টিং কিভাবে হবে? ডেবিট পাশে স্যার। ডেবিট পাশে নাকি ক্রেডিট পাশে? অবশ্যই ডেবিট পাশে থাকবে, ডেবিট পাশে স্যার। কারণ অ্যাসেট অ্যাকাউন্টের সকল প্রকার অ্যাসেট অ্যাকাউন্টের ব্যালেন্সটা সবসময় ডেবিট ব্যালেন্স হবে। লায়াবিলিটি অ্যাকাউন্টগুলি ডেবিট পাশে হবে। রাইট। তাহলে দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স জাস্ট সিম্পলি 6 মার্চ ডেট, এক্সপ্লেনেশন রেফারেন্স কিছু নাই, ডেবিট ব্যালেন্স একটাই ব্যালেন্স আছে $600, ওই জন্য আমার ব্যালেন্সটা 600, সিম্পল। ইকুইপমেন্টটা দেখেন, মানে আমরা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্সের পর আমরা ইকুইপমেন্টে আসছি। ইকুইপমেন্ট 3 মার্চ ডেবিট ব্যালেন্স $1000, ফাইন, $1000 ব্যালেন্স। আবার 10 মার্চ আরেকটা ট্রানজাকশন হচ্ছে ইকুইপমেন্টে, ওইটাও ডেবিট ব্যালেন্স, যে কোনো এটা যোগফলটা আমরা দিয়ে দিয়েছি $2050। তার মানে আমার ইকুইপমেন্টের ব্যালেন্স হচ্ছে $2050, বিল্ডিং $2000। মোট কথা হচ্ছে যে জার্নালে যা আসছে জাস্ট আমরা সিম্পলি ওই অ্যাকাউন্টের একটা সামারি ফিগারটা নিয়ে আসছি, যে এটা হাউ মেনি টাইমস এটাকে ডেবিট করা হয়েছে, হাউ মেনি টাইমস এটাকে ক্রেডিট করা হয়েছে, এবং ডেবিট ক্রেডিট করার পর সেটার ব্যালেন্সটাকে আমরা বের করছি। এটাই হচ্ছে লেজার, মানে লেজারের কাজ। বিল্ডিং $2000, ল্যান্ড একটাই অ্যাকাউন্ট, একটাই ট্রানজাকশন, 3 মার্চ হয়েছে, ডেবিট ব্যালেন্স $12000। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল 10 মার্চ, অ্যাকাউন্টস পেয়েবল একটা লায়াবিলিটি অ্যাকাউন্টের ব্যালেন্সটা নরমালি ক্রেডিট ব্যালেন্সই হয়, ক্রেডিট ব্যালেন্স দিলো, ওকে ফাইন, মানে ক্রেডিট 1050। পরে 30 মার্চ আবার সেটা ডেবিট হয়ে গিয়েছে, আমার ব্যালেন্স হচ্ছে 0, মানে একবার ডেবিট হলো একবার ক্রেডিট হলো। আনআর্ন সার্ভিস রেভিনিউ $1500, ওনার্স ক্যাপিটাল এটা একটা ক্রেডিট ব্যালেন্স, কারণ ওনার্স ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো ওনার্স ক্যাপিটাল $20000। ওনার্স ক্যাপিটাল যদি আরো নাম থাকতো, আরো কয়েকবার যদি ইনভেস্টমেন্ট হইতো, তাহলে সেটা প্লাস মাইনাস প্লাস হইতো, প্লাস হয়ে আরো বেড়ে যেত। ওনার্স ড্রয়িং এটা ডেবিট ব্যালেন্স, এটা ক্রেডিট ব্যালেন্স না। সার্ভিস রেভিনিউ দেখেন 18 মার্চ একটা ট্রানজাকশন হয়েছে, 31 মার্চ একটা ট্রানজাকশন। আমরা হচ্ছে আসলে প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা সামারি করে ফেলছি লেজারের মাধ্যমে। সার্ভিস রেভিনিউ 18 মার্চ $1100, 31 মার্চ আরো $2700, টোটাল $3800 একটা ব্যালেন্স পেলাম। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ এন্ড ওয়েজ এক্সপেন্স, মানে আমাদের জার্নালে যতগুলি অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করেছি, যতগুলি অ্যাকাউন্টকে হিট করেছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের আমরা একটা লেজার অ্যাকাউন্ট আমরা ডেভেলপ করেছি, এবং আমরা একটা ব্যালেন্স পেয়েছি দিন শেষে। যে 31 মার্চ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার ওয়েজ এক্সপেন্স কত ডলার আছে, তোমার প্রিপেড ইন্স্যুরেন্স কত ডলার আছে, তোমার ওনার্স ক্যাপিটাল কত ডলার আছে, আমি এখন আমার লেজার দেখে বলতে পারবো। আমাকে তো ম্যানেজার বলবে না যে এটা কত টাইমস ডেবিট হয়েছে, মানে তোমাকে আমি জিজ্ঞেস করবো তোমার ক্যাশ ব্যালেন্স কত আছে, আপনি তো বলবেন না স্যার ওইদিন $5000 পাইছিলাম, ওইদিন $2000 খরচ করছি, গতকাল $3000 পেয়েছি, আজকে $4000 খরচ করছি, এবার তো বলবেন। আপনি বলবেন যে স্যার আমার হাতে এখন আছে 1000। ওই $1000 এই ব্যালেন্সটা আমি পাচ্ছি হচ্ছে লেজারের মাধ্যমে। ডেবিট ক্রেডিট হতে হতে দিন শেষে আমার হাতে কত ব্যালেন্স আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে, সেটার একটা আউটস্ট্যান্ডিং আমাকে দেখাচ্ছে। এটাই হচ্ছে লেজার। এই লেজারটা এতটুকু কি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন যে সামারি কিভাবে করতে হবে? Yes, sir. শুধু সামারি করার স্যার ক্ষেত্রে এখানে কি এক্সপ্লেনেশন দিতে হবে না? আমি তো দিতে বলি নাই, আবার একটা জিজ্ঞেস করতেছেন কেন? কোনো কিছু তো যা দিয়েছি সবই তো একত্রে দিলামই, যেটা ব্ল্যাঙ্ক থাকবে ওটা ব্ল্যাঙ্কই থাকবে, কোনো এক্সপ্লেনেশন লাগবে না। আমরা শুধুমাত্র যেই ফিগারটা যেভাবে আঁকতেছি ওই ফিগারটাই আমরা ফলো করবো, অন্য কোনো ফরম্যাট, অন্য কোনো স্ট্রাকচার অ্যালাউ করা হবে, সেম এই স্টাইলটাই ফলো করতে হবে।
এই জন্যই দেখানো হচ্ছে এখানে। আচ্ছা, শুধুমাত্র আর আপনারা আমরা ক্যাশে স্যার এখানে হরাইজন্টাল সরি স্যার এখানে হরাইজন্টাল লাইনগুলা কি এই মানে প্রত্যেকটা ফিগারের জন্য যে হরাইজন্টাল লাইন করছি ওগুলো কি দেওয়াটা কি বাধ্যতামূলক খাতায় করার সময়? হরাইজন্টাল লাইন কোনটা বলতেছেন? বলতে মানে আমি মানে বলতে মানে 1 তারিখের জন্য 1 মার্চের পরে, হ্যাঁ 3 মার্চ হ্যাঁ হ্যাঁ, আবার 5 মার্চ এগুলো আলাদা আলাদা করে করছি না হরাইজন্টাল করে, জি 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 এটা বুঝতে বলতেছিলাম। পেরেছি। হ্যাঁ ওইটা আপনি দিতে পারেন, না দিলে তো সুবিধা, যেহেতু এখানে অনেকগুলো ট্রানজাকশন, সেক্ষেত্রে আপনি যদি লাইন দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এটা সুবিধা হবে, দেখতে মানে দেখতে ইজিলি বোঝা যাবে। ঠিক আছে। আর জি স্যার, জি বেশিরভাগ স্যার। ক্ষেত্রে ক্যাশ ছাড়া প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টস, ক্যাশ ছাড়া প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টসে দেখবেন হচ্ছে একটা বা দুইটা ট্রানজাকশন থাকতেছে। আর শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশনটা অনেক বেশিবার ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স আপনি দেখেন প্রত্যেকটা ম্যাথেই। আচ্ছা, আর তাহলে লেজারটা বললাম। আর এক্সপ্লেনেশন আছে না, ওটাতে আমরা আগে করছি, আমরা বিভো হিসেবটা দিছি। তো ক্যাশ যদি ডেবিট হয় আমরা আগে দিই ক্রেডিট, যে ক্রেডিট ওটা লিখছি। সরি বুঝি নাই। তার আগে এক্সপ্লেনেশন আমরা যেটা ডেবিট ছিল ডেবিটের বিপরীতে যেটা ছিল ক্রেডিট, আমরা সেটার নামটা লিখছি। আবার যেটা ডেবিট সেটা বিপরীতে ক্রেডিটের নামটা লিখছি, হিসেবের নাম। আপনাকে কি আমি এখন নাম্বার লিখতে বলছি? তার হিসেবের নামটা আর কি, বিপরীত হিসেবের নাম। বলেন। তার ধর ডেবিট ছিল না, ডেবিটের না আমি তো আপনাকে লিখতে বলিনি। আপনার যদি লিখতে ইচ্ছা করে লিখবেন, আমি আপনাকে 0 মার্কস দিব, ঠিক আছে? আপনি আগে কি লিখছেন সেটা সব ভুলে যান, বুঝে গেছে? যে হচ্ছে যে আগের থেকে বেশি জেনে আসছে, ওরা যেভাবে লিখবেন ওইভাবেই আপনাদেরকে আমল নামায় ওইভাবে ডেভেলপ করা হবে, ওইভাবে মার্কিং করা হবে। আগে কি শিখছেন সব ভুলে যান। আচ্ছা, তাহলে আমরা প্রথম দুইটা জিনিস শিখলাম এখানে, কিভাবে লেজার করতে হচ্ছে, লেজার আমরা কিভাবে লেজার করছি, এবং কোন অ্যাকাউন্টস গুলা কিভাবে আমরা প্রায়োরিটি বেসিসে মানে আমরা ক্রমান্বয়ে সাজিয়েছি। এই দুটো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা লেজারের পার্টটুকু কি বুঝতে পারলাম? প্রথম আমরা একটা অ্যাকাউন্টের একটা ট্রানজাকশনস গুলো জার্নাল করলাম। উই আর অ্যাকচুয়ালি রেকর্ডিং প্রসেসটা দেখাচ্ছি। রেকর্ডিং প্রসেস বিগিনস উইথ জার্নালাইজিং দি ইকোনমিক ইভেন্টস ফলোড বাই লেজার। ডুইং লেজার, আমরা লেজার করলাম। লেজার করা মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টস এর কোম্পানি যে অ্যাকাউন্ট গুলি মেনটেন করে সেটার ব্যালেন্স গুলো আমরা হাতে পেলাম। লেজার পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আরো একটা ধাপ আছে। এখন আগে বলেন যে আপনারা কি লেজারটা বুঝতে পেরেছেন কিনা? লেজার করাটা কি বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে ফাইন। লেজার করার পরে আমরা যে এই যে একটা কোম্পানির যতগুলি অ্যাকাউন্ট মেনটেন করে সবগুলি অ্যাকাউন্টে একটা ফাইনাল ব্যালেন্স আমরা লেজার থেকে পাচ্ছি। ক্যাশে $6,700, তারপর হচ্ছে যে প্রিপেড ইন্স্যুরেন্সে $600, ইকুইপমেন্টে $2,050, বিল্ডিং এ $2,000। প্রত্যেকটা অ্যাকাউন্ট দিন শেষে আমরা একটা ব্যালেন্স পাচ্ছি। এই ব্যালেন্সটাকে আমরা একটা সামারি টেবিলে জাস্ট সামারাইজ করব। যেটা ডেবিট আছে সেটা ডেবিট পাশে লিখবো, যেটা ক্রেডিট আছে সেটা ক্রেডিট পাশে লিখবো। এই সামারি করার পরে আমরা দেখব যে আমার ডেবিট কলামে যে পরিমাণ সাম অফ ডেবিট কলামস এন্ড সাম অফ ক্রেডিট কলামস উইল রিমেইন সেম। এটা যদি সেম হয় তাহলে বুঝতে হবে যে আমার রেকর্ডিং প্রসেসটা মোটামুটি নির্ভুলভাবে করা হয়েছে। তাহলে কি হতে পারে জিনিসটা? এটাকে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে একটা কোম্পানির যতগুলি অ্যাকাউন্ট আছে সবগুলি অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে রিপ্রেজেন্ট করছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স জিনিসটা আগে আমরা দেখাই, দেখলে আপনি চেহারাটা দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি ট্রায়াল ব্যালেন্স। একটা মিনিট। এটা হচ্ছে যে হলটিস গলফ কোর্সের ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কি করে? ট্রায়াল ব্যালেন্স নাম শুনে মনে হচ্ছে এটা আসলে আমাদেরকে ইট গিভস দি সেট অফ ব্যালেন্সেস অফ অল অ্যাকাউন্টস। ওই যে আমরা যে লেজারের মধ্যে যে ব্যালেন্সটা পেলাম, আমাদের সকল প্রকার অ্যাসেট অ্যাকাউন্ট, সকল প্রকার লায়াবিলিটি অ্যাকাউন্ট, সকল প্রকার ওনার সিকিউরিটি অ্যাকাউন্টস এর যে ব্যালেন্সটা পেয়েছি, সেই ব্যালেন্সের একটা সামারি টেবিল আমাদেরকে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স।
at the end of a particular period, মানে একটা পার্টিকুলার গিভেন টাইম, মানে গিভেন টাইম হলে দেখেন এখানে লেখা আছে হলডিস গলফ কোর্স, তারপর লিখছি ট্রায়াল ব্যালেন্স, তারপর লিখেছি 31/3/2017। 31/3/2017-তে এই হলডিস কোম্পানির যতগুলি অ্যাকাউন্ট মেনটেন করে তার ব্যালেন্সটা কি কি ব্যালেন্সটা দেওয়া আছে সেই ব্যালেন্সটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে এই ট্রায়াল ব্যালেন্স। কি দেওয়া আছে প্রথমে, ওই যে আমরা যেভাবে লেজার করেছিলাম, লেজার অ্যাকাউন্ট সাজিয়েছিলাম, ঠিক ওই লেজার অ্যাকাউন্টের মতো করে এখানে জাস্ট পুরো ওই জিনিসটাকেই নিয়ে আসছিস। ওই অ্যাকাউন্ট গুলিকে আমরা ঠিক কিভাবে সাজিয়েছি এখানে। প্রথমে আমরা ক্যাশের লেজার করছিলাম, মনে আছে, ক্যাশ লিখলাম, $6,700 ছিল আমাদের ব্যালেন্স। যে এই $6,700 পাশেই $6,700 যে ব্যালেন্সটা আমাদের ছিল দিন শেষে, এই যে এই ব্যালেন্সটা $6,700, এটাই জাস্ট আমরা নিয়ে আসলাম ক্যাশ। ক্যাশের পরে আমাদের লেজার অ্যাকাউন্ট ছিল প্রিপেড ইন্স্যুরেন্স, আমরা প্রিপেড ইন্স্যুরেন্স নিয়ে আসলাম $600, ওই ব্যালেন্সটা। ইকুইপমেন্ট $2,050, বিল্ডিং $2,000, ল্যান্ড $1,200। সকল প্রকার অ্যাসেট অ্যাকাউন্ট আমরা লেজার করেছিলাম, সেই ব্যালেন্সটা আমরা সামারি অফ ব্যালেন্সটা নিয়ে আসছি, ডেবিট ব্যালেন্স গুলো নিয়ে আসলাম। তারপর আমরা লায়াবিলিটি অ্যাকাউন্টস এর ক্রেডিট ব্যালেন্স, আনআর্নড সার্ভিস রেভিনিউ, ওনার্স ক্যাপিটাল, ওই যে অ্যাকাউন্টস পেয়েবল তো জিরো ব্যালেন্স, ওইখানে আমাদেরকে এখানে আনতে হয়নি ব্যালেন্সটা, $0 যেহেতু। আনআর্নড সার্ভিস রেভিনিউ, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স না, ওনার্স ড্রয়িং টা ডেবিট ব্যালেন্স, ওইখানে আমরা এটা ডেবিট পাশে রাখলাম, এটাকে আপনারা আবার ভুলে ক্রেডিট পাশে দিয়ে দিবেন না। সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স $3,800। অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট গুলি কি ডেবিট ব্যালেন্স হবে নাকি ক্রেডিট ব্যালেন্স হয় সবসময়? এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ডেবিট স্যার। স্যার ডেবিট স্যার। ব্যালেন্সটা কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে ডিপেন্ড করতেছে সেটা ইনক্রিজ করলে কি হয়। এক্সপেন্ডিচার ইনক্রিজ করলে ডেবিট হয়, যে কারণে এটার ব্যালেন্সটা ডেবিট। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে আমার ডেবিট ব্যালেন্স $900, স্যালারিজ এন্ড ওয়েজ এক্সপেন্স ডেবিট ব্যালেন্স $250। এখন আমার ডেবিট সাইডের সাম মানে যোগফল এবং ক্রেডিট সাইডের যোগফল অবশ্যই সেম হবে, $25,300। যদি আমি প্রথমে জার্নাল করলাম, তারপর লেজার করলাম, তারপর ট্রায়াল ব্যালেন্স করলাম, আমি যদি দেখি যে আমার ডেবিট ব্যালেন্সে $25,000, আমার ক্রেডিট ব্যালেন্সে $26,000, তাহলে বুঝতে হবে যে আমার রেকর্ডিং এর সামও কোথাও আমি এরর করেছি, কোথাও আমি ডেবিট ক্রেডিট করতে ভুল করেছি, কোথাও আমি যোগ করতে ভুল করেছি। বুঝাচ্ছে, এটাকে বলছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স নাম শুনে মনে হচ্ছে যে এটা আমাদেরকে ব্যালেন্স রিপ্রেজেন্ট করতেছে, অল সর্ট অফ অ্যাকাউন্টস যে মেনটেন করতেছে তার একটা পার্টিকুলার টাইম ফ্রেমে সেটা কি ব্যালেন্স রিপ্রেজেন্ট করে, কোন অ্যাকাউন্টসে কত ডলার আছে, সেটা একটা সামারি রিপ্রেজেন্ট করতেছে ট্রায়াল ব্যালেন্স, যেটা আমরা ওয়ান শটে দেখতে পাচ্ছি। যে এখানে লেখা আছে যে প্রথমে ট্রায়াল ব্যালেন্সে সবসময় এখানে ঘরটা দেখবেন কি লিখে, মানে এটা ফিগারটা আরেকটা ফিগার। প্রথমে অবশ্যই এই কোম্পানির নাম লিখতে হবে, হলডিস গলফ কোর্স, তারপর এটা কি ট্রায়াল ব্যালেন্স নাকি কোনো স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স নামটা লিখতে হবে, তারপর এটা ডেটটা লিখতে হবে। ট্রায়াল ব্যালেন্স সবসময় একটা পার্টিকুলার ডেটে হয়, নট থ্রুআউট দি মার্চ, মানে ফর দি মান্থ অফ মার্চ থাকে এরকম না। ব্যালেন্স শিট যেমন একটা পার্টিকুলার ডেটের জন্য ব্যালেন্স শিট করা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ঠিক একইভাবে ট্রায়াল ব্যালেন্স একটা পার্টিকুলার ডেটের জন্য করতে হয়। এটা হচ্ছে 31/3/2017 ট্রায়াল ব্যালেন্স। তারপর সকল প্রকার অ্যাসেট অ্যাকাউন্টস, লায়াবিলিটি অ্যাকাউন্টস, তারপর হচ্ছে ওনার্স ক্যাপিটাল, রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, বেসড অন যে আমাদের লেজারের ক্রমানুসারে যেভাবে আমরা লেজার করেছি ঠিক ওই সিরিয়ালটাই মেনটেন করলাম। ওইটা দেখে শুধুমাত্র জাস্ট ব্যালেন্সটাকে নিয়ে আসলাম, যোগ করলাম, যোগ দুটো যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে আমার ম্যাথ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে আমার রেকর্ডিং প্রসেসটা প্রপারলি হয়েছে। আর যদি আমি ভুল করি, মানে আমার যদি যোগ বিয়োগ না মিলে, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো আমি ভুল করেছি। এটাকে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটাকে বুঝতে পেরেছেন? এগুলি হচ্ছে যে আসলে এক একটা সিকোয়েন্স, মানে জার্নাল করলাম, জার্নালের পরে লেজার করলাম, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করলাম। ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম কিনা? ট্রায়াল ব্যালেন্সটা আমরা কিভাবে করলাম? ট্রায়াল ব্যালেন্সটা আমরা কোথা থেকে আনছি বলেন তো? ট্রায়াল ব্যালেন্সটা কোথা থেকে আনছি? লেজার থেকে। লেজার থেকে স্যার। লেজার থেকে। জাস্ট সিম্পলি আমরা লেজারের ব্যালেন্সটা দেখে এখানে নিয়ে আসছি, এবং সিরিয়ালটা হুবহু লেজারে যেভাবে সিরিয়ালটা মেনটেন করলাম আমরা হুবহু ওই সিরিয়ালটাই মেনটেন করেছি। শুধু ডেবিট ক্রেডিট লেখার সময় ভুলেও ওনার্স ড্রয়িংটাকে আবার ভুলে আপনারা লিখতে গিয়ে ক্রেডিট ব্যালেন্স দিবেন না। ওনার্স ড্রয়িং অ্যাকাউন্টে একটা ডেবিট ব্যালেন্স,
এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডেবিট ব্যালেন্স। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। কোনো কারণে এটা যদি ক্রেডিট পাশে দিয়ে দেন তাহলে আপনার যোগ বিয়োগটা সেম হচ্ছে না, মানে আপনার দুইটা কলাম সমান হচ্ছে না। তাহলে এটা হচ্ছে যে হল ডিস্কের ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা বুঝে গেছে? সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা স্যার হ্যাঁ হ্যাঁ বল। স্যার আমাদের এখানে বইয়ে P24A এই ম্যাথটা একটু হার্ড লাগতেছে স্যার, ওটা একটু বুঝে দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা ওইটা আমি দেখাই দিব। আচ্ছা আচ্ছা যেমন ধরেন এটা হচ্ছে যে আমাদেরকে আমাদের বইয়ের মধ্যে একটা ম্যাথকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছিল। মানে প্রত্যেকটা ম্যাথ মানে প্রত্যেকটা ট্রানজাকশনকে আপনারা দেখবেন এখানে যে পাইওনিয়ার কোম্পানির প্রত্যেকটা ট্রানজাকশন কিভাবে ডেবিট মানে জার্নাল করতে হয় খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে তারপর সেটাকে ইলাস্ট্রেট করা হয়েছে যে কিভাবে এটাকে জার্নাল এন্ট্রি দেওয়া হয়। জার্নাল এন্ট্রিকে এখানে একটা সামারি জার্নাল এন্ট্রি দেওয়া হয়েছে, মানে জার্নাল। এটা হচ্ছে একটা জার্নাল এন্ট্রি। এই জার্নালটার আমি যদি আপনাদেরকে লেজার করতে বলি, এখান থেকে লেজার করতে পারবেন না? জার্নাল থেকে আমরা লেজারে পোস্টিং দিতে পারবো না? এই জার্নাল এখানে কয়বার ক্যাশ কয়টা জার্নাল পোস্টিং হবে, ক্যাশের পোস্টিং কয়টা হবে দেখেন তো। বই থেকে বই খুলে দেখেন, বই পাশে রাখেন, ক্যাশের এন্ট্রি হবে কয়টা? স্যার 10টা। আরেকজন বলেন তো ঠিক আছে কিনা, আরেকজন দেখে বলেন কয়টা পোস্টিং হবে, ক্যাশের পোস্টিং হবে কয়টা? 7টা। স্যার 7টা। একজন বলতেছে 7টা, একজন বলতেছে 7টা, একজন বলতেছে 10টা। কারণ কি? 7টা হবে। 7টা হবে। আচ্ছা 7টা। নেক্সট তাহলে আমরা দেখি কয়টা ব্যালেন্স করেছে। দেখেন ওরা ক্যাশের লেজার করেছে, ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স ওরা দিয়েছে, আমরা রেফারেন্স আমরা দিলাম না, ঠিক আছে। ডেবিটের ব্যালেন্স হচ্ছে 1টা 2টা, ক্রেডিটের ব্যালেন্স হচ্ছে 4 3 4 5 6 7। টোটাল ডেবিট ব্যালেন্স কত দেখাচ্ছে এখানে? $15,200। 200। তাহলে এটা হচ্ছে ক্যাশের ওরা হচ্ছে লেজার করলো। ক্যাশের পরে ওরা কাকে আনতে পারি আমরা? ক্যাশের পরে কি আমরা ওনার্স ক্যাপিটালকে আনবো? ক্যাশের পরে কার লেজার করব? সাপ্লাইজ। আচ্ছা সাপ্লাইজ করলাম। সাপ্লাইজ কয়বার আছে? কয়টা ডেবিট কয়টা ক্রেডিট আছে? প্রিপেইড ইন্স্যুরেন্স একটা আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। প্রিপেইড ইন্স্যুরেন্সও করা যাবে, সাপ্লাইজও করা যাবে, কোনো সমস্যা নেই, কারণ দুইটাই সফট কাইন্ড অফ আছে। প্রিপেইডও করতে পারেন আপনি। এখানে সিরিয়ালে মানে সাপ্লাইজকে আগে বা প্রিপেইডকে পরে এটা কোনো সমস্যা হবে না। প্রিপেইড ইন্স্যুরেন্সও আপনি করতে পারেন, সাপ্লাইজও করতে পারেন। ওকে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সও করলাম। প্রিপেইড ইন্স্যুরেন্স কয়বার লেখা আছে, কয়বার ডেবিট ক্রেডিট আছে এখানে? একবার নাকি অনেকবার? একবার। একটাই ট্রানজাকশন দেখতেছি। তারপর আমরা সাপ্লাইজ করলাম। সাপ্লাইজের পরে আমরা ইকুইপমেন্ট একটা অ্যাসেট দেখতে পাচ্ছি, সলিড অ্যাসেট। এটা হচ্ছে ওই জন্য আমরা হচ্ছে পেন্সিল দিয়ে আমরা মার্ক করে দেখবো যে কোনটার পর আমরা কোনটা করবো। তাহলে আমরা ইকুইপমেন্টটা করলাম। ইকুইপমেন্টের পরে কার্ডটা করব। ইকুইপমেন্টের পরে বই দেখে বলেন। হ্যাঁ লায়াবিলিটি কোনটা, কি নাম? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে আর কোন অ্যাকাউন্ট আছে লায়াবিলিটি? নোটস পেয়েবল। তারপরে আনআর্নড সার্ভিস রেভিনিউ। এক্স্যাক্টলি আনআর্নড সার্ভিস রেভিনিউ। কোনো কারণে কোনো অ্যাকাউন্টকে মিস করা যাবে না, আনআর্নড সার্ভিস রেভিনিউ। তারপর আমাদের তাহলে এবার হচ্ছে যে আমাদের ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট আসবে। প্রথমে আমাদেরকে ওনার্স ক্যাপিটাল
নামক একটা অ্যাকাউন্ট মেনটেন, আমরা ডেফিনেটলি এখানে আসছে ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটালের একটা অ্যাকাউন্ট দিব। তারপর হচ্ছে ওনার্স ক্যাপিটালের পরে কি হবে, কি আসবে? অনার্স ড্রয়িংস। ওনার্স ড্রয়িং। হ্যাঁ, ওনার্স ড্রয়িং কি ওরা করছে এখানে? ওনার্স ড্রয়িং কি আছে কোনটা জানালে আছে কি স্যার, আছে? আছে। কত তারিখ? কত তারিখ? অক্টোবরের 20 তারিখ স্যার, 20। হ্যাঁ, এই যে অক্টোবরের 20 তারিখ একটা জানা এন্ট্রি আছে, রাইট। অনার্স ড্রয়িংস এর পরে তারপরে কি অ্যাকাউন্ট আসবে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। অনার্স ড্রয়িং এর পর হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছি যে সার্ভিস রেভিনিউ নামক একটা অ্যাকাউন্ট। সার্ভিস রেভিনিউ আপনাকে দেখতে হবে যে কয়বার আছে সার্ভিস রেভিনিউ। একবারও থাকতে পারে, অনেকবার থাকতে পারে। সার্ভিস রেভিনিউ পরে হচ্ছে যে এবার এক্সপেন্স, যতগুলি এক্সপেন্সেস, ওই এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স দেখতে পাচ্ছি, স্যালারিজ এন্ড ওয়েজ এক্সপেন্স দেখতে পাচ্ছি। ঠিক আমরা এটাই জার্নাল থেকে আমরা লেজার করলাম, ওরা এটাই করলো। দেখেন ওরা প্রথমে ক্যাশ করলো, সাপ্লাইজ, প্রিপেড, ইন্স্যুরেন্স, এখানে সিরিয়াল উঠানামা করার কোনো সমস্যা হবে না। তারপর সলিড অ্যাসেট, ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আনআর্ন সার্ভিস রেভিনিউ, ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, স্যালারি, ওয়েজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। ফাইন। তার মানে এটা হচ্ছে যে আমাদের আমরা একটা লেজার অ্যাকাউন্টস পেয়ে গেলাম, সাম অফ একটা ব্যালেন্স পেয়ে গেলাম। এই ব্যালেন্স থেকে আমরা সিম্পলি এখন কি করব, পরবর্তী রেকর্ডিং প্রসেসের নেক্সট স্টেজে আমরা এখন কি করব, লেজার করার পর কি করা হয়, ট্রায়াল ব্যালেন্স। এক্স্যাক্টলি, ট্রায়াল ব্যালেন্সে জাস্ট সিম্পলি আমরা যে লেজারে যে ব্যালেন্সটা পেলাম যে 31 তারিখ, মানে ওই মাসের এট দি এন্ড অফ দি পার্টিকুলার পিরিয়ড, ওই পার্টিকুলার মান্থ বা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে যে ব্যালেন্সটা পেলাম আমার লেজার অ্যাকাউন্টসে, সেটা জাস্ট সিম্পলি দেখে দেখে সামারিটাকে আমরা এখন নিয়ে আসবো। আমার ইয়াটা মানে আমার জাস্ট অ্যারেঞ্জমেন্টও সেমই থাকবে, ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেরেশন, আমি জাস্ট যেভাবে লিখছি ওইভাবে থাকবে। ডেবিট ব্যালেন্স গুলো ডেবিট কলামে লিখবো, ক্রেডিট ব্যালেন্স গুলো ক্রেডিট কলামে লিখবো প্রপারলি। তারপর আমার ডেবিট এবং ক্রেডিট সাইড দেখবেন যে সমান হয়ে যাবে। জাস্ট এটাকেই, এই যে দেখেন ওরা এটাকে আবার ট্রায়াল ব্যালেন্স করেছে, ওই ব্যালেন্স গুলাকে নিয়ে আসছে। এবং ডলার সাইনটা খেয়াল রাখবেন, জার্নালের মধ্যে আমরা কোনো প্রকার ডলার সাইন কিন্তু দিই নাই, লেজারের মধ্যেও কোনো ডলার সাইন বা টাকার সাইন আমরা কিন্তু ইউজ করি নাই। ট্রায়াল ব্যালেন্সে এসে আমরা শুধুমাত্র প্রথম যে ফিগারটা ক্যাশ, ওইখানে একটা ডলার সাইন দিলাম ডেবিট পাশে, আবার ক্রেডিট পাশে আবার একটা ডলার সাইন দিলাম। এই ডলার সাইনটা ট্রায়াল ব্যালেন্সে এসে আমরা দিলাম, এটা একটু খেয়াল রাখবেন এই ডলার সাইনটা কোথায় দিচ্ছি আমরা। দেখেন এখানে ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড, ইন্স্যুরেন্স, ওরা যে সিকোয়েন্সটা মেনটেন করছে ওই সিকোয়েন্সটাই দিয়ে দিয়েছে। ডেবিট এবং ক্রেডিটটা প্রপারলি দিয়েছে। ওনার্স ড্রয়িং দেখেন $500 ডেবিট ব্যালেন্স, এক্সপেন্ডিচার গুলো ডেবিট ব্যালেন্স, এবং সাম অফ ডেবিট $28,700, সাম অফ ক্রেডিট $28,700। তাহলে যে কোনো একটা ম্যাথে মেবি তিনটা পার্টি থাকবে। ধর আমি কোনো একটা ম্যাথ দিলাম আপনাদেরকে, তিনটা পার্টি আছে, জার্নাল করতে বললাম, লেজার করতে বললাম, ট্রায়াল ব্যালেন্স করতে বললাম। তো আপনাদেরকে যদি জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করতে বলে আপনারা ইনশাল্লাহ পারবেন না পরীক্ষায়? জি স্যার, ইনশাল্লাহ পারবো। পারবেন, তবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি এমনি জাস্ট ম্যাথ না করে যদি বসে থাকেন বা প্র্যাকটিস না করেন, তাহলে এক্সাম হলে যখন যাবেন তখন হয়তো সামহাউ ইউ মাইট ফিল নার্ভাস, বিশেষ করে যারা আগে করেননি। সো আপনাকে এই নার্ভাসনেসটা দূর করার জন্য ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস আ লট। বাসায় এই ম্যাথগুলোকে আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনার কোনো প্রকার যদি ক্যালকুলেটিভ এরর থাকে বা সিকোয়েন্সিয়াল যে এররগুলি থাকবে ওগুলো আপনি করতে পারবেন, অ্যাড্রেস করতে পারবেন, ওগুলি সেগুলো রেকটিফাই করতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন, জাস্ট কনসেপচুয়ালি ক্লিয়ার থাকেন, তাহলে দেখা যাচ্ছে ম্যাথ করার সময় ভুল করে ফেলতে পারেন। ওই জন্য হচ্ছে যে আই উড সাজেস্ট যে আপনারা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সের এখানে যে আপনারা অবশ্যই যে থিওরিটিক্যাল এখানে যে আলোচনাটা আছে, এখানে ট্রায়াল ব্যালেন্স কি হলো, ট্রায়াল ব্যালেন্স এখানে লেখা আছে দেখেন যে ট্রায়াল ব্যালেন্স জিনিসটা কি বলছে, ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস এন্ড देयर ব্যালেন্সেস এট এ গিভেন টাইম। গিভেন টাইম মানে হচ্ছে October 31, 2017। গিভেন টাইম মানে হচ্ছে স্পেসিফিক টাইমে ওই কোম্পানির সাম অফ ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্সটাকে রিপ্রেজেন্ট করতেছে। এবং ট্রায়াল ব্যালেন্স proves the mathematical equality of debits and credits after posting. The steps of preparing trial balance, মানে ট্রায়াল ব্যালেন্স সম্পর্কে যে থিওরিটিক্যাল ডেসক্রিপশনটা আছে সেটা আপনারা একটু ডেফিনেটলি পড়বেন।
লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স, যেটা ট্রায়াল ব্যালেন্সে কিছু লিমিটেশনস আছে। দেখা যাচ্ছে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট সমান হওয়ার পরও অনেক সময় দেখা যাচ্ছে আপনি স্টিল আপনার অনেকগুলো এরর থেকে যেতে পারে। কেমন হতে পারে? যে আপনি কোনো একটা পার্টিকুলার জার্নাল এন্ট্রি দেন নাই, মানে ডেবিটও দেন নাই, ক্রেডিটও করেন, তাহলে আপনার এটা ট্রায়াল ব্যালেন্স এটাকে রিপ্রেজেন্ট করছে না, ট্রায়াল ব্যালেন্স এই ভুলটাকে ধরতে পারতেছে না, মানে এই এররটাকে সে লোকেট করতে পারতেছে না। আপনার কোনো একটা এন্ট্রি যদি মিস করেন তাহলে ট্রায়াল ব্যালেন্স সেই এররটাকে ধরতে পারে না। এটাই এখানে বলা হচ্ছে যে হোয়াট আর দি লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স। আমরা বলছিলাম যে ট্রায়াল ব্যালেন্স করার পরে আমি মোটামুটি শিওর হতে পারবো যে আমার রেকর্ডিং প্রসেসটা প্রপারলি হয়েছে। স্টিল there are certain limitations of trial balance. মানে what are those limitations? একটা বলা হচ্ছে if a particular journal entry missed, মানে if you fail to record a particular transaction, trial balance cannot locate that particular error. কারণ আপনি ওই এন্ট্রিটা আপনি দেনই নেই, এটা সে ডেবিট ক্রেডিটের কোনো ইম্প্যাক্ট করবে না। আপনি কোনটাকে ইম্প্যাক্ট করবে? যখন আপনি কোনো একটা পার্টিকুলার এন্ট্রি জার্নাল করার সময় ডেবিট কলাম এবং ক্রেডিট কলামে আপনি ইমব্যালেন্সড পেতে দিয়েছেন, কোথাও ডেবিট ব্যালেন্স বেশি দিয়েছেন, কোথাও ক্রেডিট ব্যালেন্স কম দিয়েছেন, তখন সেটাকে সে ভুলটা ধরতে পারলো। বা লেজার করার সময় আপনি ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করার সময় যে ব্যালেন্স তৈরি করার সময় ভুল করলেন সেটাকে সে ধরতে পারলো। বাট কোনো একটা পার্টিকুলার জার্নাল আপনি জানেন নাই, সেটাকে সে ধরতে পারতেছে না। তার মানে ইট ইজ কাইন্ড অফ লিমিটেশনস ট্রায়াল ব্যালেন্স। মানে আমরা ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশনটা দেখতেছি। এ কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড, ওই সেটা বললাম, কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড, মানে জার্নাল এন্ট্রি পোস্ট করা হয় নাই। A journal entry is posted twice, কোন একটা জার্নাল এন্ট্রিকে দুইবার পোস্টিং দেওয়া হয়েছে, সেটাও সে ধরতে পারবে না, কারণ ডেবিট ক্রেডিট ব্যালেন্স তো সমান হয়ে যাবে। তারপর হচ্ছে যে কি, a correct journal entry is not posted বলতে বোঝাচ্ছে যে কারেক্ট ফিগারটা দেওয়া আছে $5,000, ধরুন একটা জার্নাল এন্ট্রি দেওয়া আছে $5,000, আপনি ডেবিট ক্রেডিট করেছেন হচ্ছে ডেবিট ক্রেডিট দুটেই $4,000 করে মিলাই দিয়েছেন, তাহলে সেটাও ট্রায়াল ব্যালেন্স এই ভুলটা ধরতে পারতেছে না। ইনকারেক্ট অ্যাকাউন্টস আর ইউজড ইন জার্নালাইজিং অর পোস্টিং, আপনি যেই অ্যাকাউন্ট গুলোকে ডেবিট ক্রেডিট করার কথা ছিল সেই অ্যাকাউন্ট গুলোকে ডেবিট ক্রেডিট না করে অন্য কোনো অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করেছেন, সেটাও সে কিন্তু লোকেট করতে পারতেছে না। অফসেটিং এররস আর মেড ইন রেকর্ডিং দি অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, মানে আপনি যে পরিমাণ ভুল করেছেন, ধরুন আপনি কোথাও $5,000 কম দিয়েছেন ডেবিট ক্রেডিট করার সময়, পরবর্তী আরেকটা জায়গায় ভুল করে $5,000 বেশি দিয়ে দিয়েছে, তাহলে আপনার ডেবিট এবং ক্রেডিট কলাম তো সবসময় সমান দেখাবে। তাহলে এই এরিয়াগুলো হচ্ছে যে ট্রায়াল ব্যালেন্সের সার্টেন লিমিটেশনস, যে ট্রায়াল ব্যালেন্স এই ভুলগুলি থাকার পরও রেকর্ডিং এররগুলিকে সে ট্রেস করতে পারতেছে, এইটা নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। এগুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন। আচ্ছা, মোট কথা হচ্ছে আমরা যে চ্যাপ্টারগুলি পড়ছি ওই চ্যাপ্টারগুলো থিওরিটিক্যাল ব্যাকআপটা যাতে আপনাদের মাথায় থাকে, নাহলে শুধুমাত্র আপনি যদি ম্যাথ করে যান। হ্যাঁ স্যার, এই লিমিটেশন টাইপের কিছু ম্যাথ আছে স্যার আমাদের প্রবলেম 4 এ। আচ্ছা আচ্ছা, ওকে, একটা মিনিট, সরি স্যার, এগুলো কি করতে হবে ম্যাথগুলো? বুঝি নাই, বলেন। লিমিটেশন টাইপের ম্যাথগুলো কি করতে হবে? আমি দেখতেছি, একটা মিনিট। আচ্ছা, the following accounts come from ledgers novo site কি বলছে। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে দিয়েছে উইথ ব্যালেন্স, এখান থেকে আমাদেরকে বলছে যে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার জন্য ইকুইপমেন্ট ওনার্স ড্রয়িংস, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, নোটস পেয়েবল, ইউটিলিটি। ধরুন আমি এরকম অ্যাকাউন্টস দেওয়া থাকলো, এখান থেকে আপনি ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে পারবেন। অ্যাকাউন্টস দেওয়া আছে, অ্যাকাউন্টস এর ব্যালেন্স দেওয়া আছে, এখান থেকে আপনারা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে পারবেন না? यस স্যার। স্নোগো কোম্পানির প্রথমে কোন ব্যালেন্সটা আসবে দেখি বলেন তো? ক্যাশ। এটা ট্রায়াল ব্যালেন্সটা কত? ক্যাশ, তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স, মানে আমাদেরকে এখানে অ্যাকাউন্টস গুলাকে প্রপার ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া নাই, ওরা হ্যাপহেজার্ডলি দিয়ে রাখছে, বলছে তুমি এখান থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করো। তাহলে আমরা ইজিলি এখান থেকে জাস্ট অ্যাসেট অ্যাকাউন্টস গুলাকে প্রথমে নিলাম, তারপর লায়াবিলিটি অ্যাকাউন্টস গুলাকে নিলাম, তারপর ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, তারপর রেভিনিউ, তারপর এক্সপেন্ডিচার, এভাবে সাজানো করে আমরা দেখবো যে ডেবিট এবং ক্রেডিট পাসটা সেম হচ্ছে। এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য দিয়েছে আর কি। দেখেন, $1,58,000, আপনি যখন এগুলোকে গ্রুপ টুগেদার করবেন
তারপর একটা সামারি টেবিল তৈরি করবেন, দেখবেন যে আপনার ডেবিট এবং ক্রেডিট কস্টটা সমান হচ্ছে। আর প্রত্যেকটা চ্যাপ্টারে অবশ্যই আপনারা এই গ্লোসারি আইটেমটা এখানে কনসেপচুয়াল যে প্রত্যেকটা টার্মিনোলজি গুলা প্রপারলি দেওয়া আছে 1 লাইন বা 2 লাইন, এটা আপনারা দেখতে পারেন। আপনাদের জন্য কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়ার জন্য এই গ্লোসারিটা অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারে আপনারা দেখবেন, রিভিউ করবেন। আচ্ছা, হ্যাঁ, আপনি আমাকে কোন কোন জিনিসটা বলছিলেন যে কোনটা প্র্যাকটিস করবেন কিনা, কত নাম্বার? স্যার প্রবলেম 4 নাম্বারটা, P2 4A। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে অনেকগুলি এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ গুলি করবেন। আর প্রবলেম হচ্ছে যে প্রবলেম আমরা প্রথমটা করলাম, সেকেন্ড যেটা আমরা আজকে প্র্যাকটিস করলাম সেটার আপনারা হচ্ছে হোমওয়ার্কের মধ্যে সেটা জার্নাল এন্ট্রি এবং হচ্ছে যে এই যে যেমন এইটার হচ্ছে যে আপনারা জার্নালটা করেছেন, আজকে আমরা লেজার করলাম, ট্রায়াল ব্যালেন্স করলাম। আপনারা আপনাদের হোমওয়ার্কের যে স্ক্রিপ্ট আছে সেখানে হচ্ছে এমিলি ভ্যালি এই কোম্পানিটার জার্নালটা করবেন, তারপর লেজার করবেন, তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করবেন। যেমন এখানে লেখা আছে যে জার্নালাইজ দি ট্রানজাকশনস, post to the ledger accounts, prepare a trial balance on April 30, 2017. ট্রায়াল ব্যালেন্স এপ্রিল 30, 2017 মানে একটা পার্টিকুলার ডেটে গিভেন টাইমে কিন্তু আপনাকে ট্রায়াল ব্যালেন্স করতে বলা হয়েছে। এক্সামে সবসময় আপনার ম্যাথ গুলা এইভাবে আসার সম্ভাবনা অনেক বেশি, যে পার্টিকুলার একটা সেট অফ ট্রানজাকশন আমি হয়তো বা জার্নাল, লেজার এন্ড পোস্ট ট্রায়াল ব্যালেন্স তিনটাই আপনাকে করতে হবে। আচ্ছা, যেমন ধরেন P23A, এইটাও একটা ম্যাথ, এটারও হচ্ছে যে আপনি জার্নাল করতে পারবেন, আপনার ট্রানজাকশন দেখবেন আপনি প্রপারলি পাচ্ছেন কিনা, জার্নাল করবেন, তারপর হচ্ছে লেজার করবেন, তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স করবেন। এখানে একটা জিনিস আপনারা দেখেন যে লেখা আছে পোস্ট বি নাম্বার ইনস্ট্রাকশনটা, পোস্ট দি জার্নাল এন্ট্রিজ টু টি অ্যাকাউন্টস। টি অ্যাকাউন্টস আপনাকে করা লাগবে না, আপনাকে প্রপার আমরা যেভাবে লেজার করার জন্য স্টাইল যেটা দেখিয়েছি ওইটাই। টি অ্যাকাউন্টস হচ্ছে লেজার করে একটা শর্টকাট ফর্ম, ওইটা আপনাকে শেখা লাগবে না। মানে এটা হচ্ছে যে এই যে এখানে দেখেন টি এর মতো মনে হচ্ছে ডেট প্লাস ব্যালেন্সটা, ডেবিট ক্রেডিট ব্যালেন্সটা, এই জিনিসটা আপনার শেখার দরকার নেই। মানে এই টি ফরম্যাটটা আপনার জানা দরকার। এটা হচ্ছে যে এটা শর্টকাট ওয়ে অফ ডুইং লেজার, মানে শর্টকাট ওয়ে অফ ডুইং পোস্টিং আর পোস্টিং দেওয়া ফ্রম জার্নাল এন্ট্রিজ। বাট আমরা টি অ্যাকাউন্ট শেখার দরকার নেই। আমরা যে স্টাইলটা শিখেছি লেজার করার, যে প্রথমে থাকবে ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, আমরা সবসময় লেজার করতে আমাদেরকে ওই পার্টিকুলার স্টাইলটাই ফলো করবো। টি অ্যাকাউন্টস আমাদের করার দরকার নেই। টি অ্যাকাউন্টস হচ্ছে একটা শর্টকাট ভার্সন, বাট ওটা আমরা করছি না, ওটা জানা দরকার। আর কারণ নিজেরা জানতে ইচ্ছে করলে দেখলেই পারে, এটা খুবই ইজি। তো শুধু ডেট দিয়ে ডেবিট ক্রেডিট ব্যালেন্সটাকে পাশে রেখে দিয়েছে, আমাদের ওইটার মতো কমপ্লিট ফিগার এখানে ড্র করেনি, জাস্ট একটা টি এর মতো শেপ। সো টি অ্যাকাউন্ট বলতে এটাকে বোঝাচ্ছে, সো এটা আমাদের লাগবে। তো এইটারও আপনারা টি অ্যাকাউন্টস না, জাস্ট সিম্পলি আপনারা লেজার করবেন আর ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবেন। প্রবলেম নাম্বার 2-3A একটা দিলাম, তার উপরে ম্যাথটা দিলাম। আচ্ছা, এই ম্যাথটা আপনারা কি জার্নাল এন্ট্রিগুলো একটু দেখেন তো পারেন কিনা সবগুলা। 3 এর কোনো একটা পার্টিকুলার জার্নাল যদি না পারেন আমাকে বলেন, একটু দেখেন আপনারা উইকলি। 12টা ট্রানজাকশন দেওয়া আছে, মেবি না 12টা না, একটু বেশি হইতে পারে। মে 12 পর্যন্ত ট্রানজাকশন দেওয়া আছে। তানভীর, তারপর হচ্ছে যারা সায়েন্স থেকে আসছেন বা আর্টস থেকে আসছেন, আপনারা প্লিজ দেখেন প্রপারলি। কোনো কিছু যদি কনফিউশন থাকে আপনারা রেখে না দিয়ে আমাকে বলেন, এখনই ক্লারিফাই করে মানে কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সবগুলি ট্রানজাকশন আপনারা জার্নাল এন্ট্রি মেক করতে পারবেন, জার্নাল করতে পারলে লেজার করতে পারবেন, লেজার করতে পারলে ট্রায়াল ব্যালেন্স করতে পারবেন। প্রপারলি দেখেন।
দেখতেছেন আপনারা, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, দেখেন দেখে আমাকে জানান যে স্যার আমি কোনটা বুঝতে পারতেছি বা কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা। পারবেন সবগুলো ট্রানজাকশন জানুয়ারি করতে? স্যার 3 নাম্বারটা একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, 3 নাম্বারটা ওকে বুঝে দিব। তারপরে আর আর কোনো ট্রানজাকশন? স্যার 8 নাম্বারটা। 8 নাম্বার টোটাল রেভিনিউজ আর্ন। আচ্ছা, নো প্রবলেম। 8 নাম্বার, 3 নাম্বার, 8 আর বাকিগুলো কি সবাই বুঝতে পেরেছেন? স্যার 4 নাম্বার। 4 নাম্বার ওকে, 4 নাম্বার। আর কোন ট্রানজাকশন? হুম, 2 মে 2 নাম্বার। বাকিটা 2 নাম্বার। আচ্ছা ওকে, 2 নাম্বার ট্রানজাকশন। আচ্ছা, তাহলে যে প্রথম ট্রানজাকশন ইনভেস্টেড $40,000 ক্যাশ ইন দ্য কোম্পানি অ্যাজ ইট সোল ওনার। তাহলে প্রথম ট্রানজাকশন আমরা পারি সবাই নাকি? জি স্যার। সবাই পারি। আচ্ছা, নেক্সট ট্রানজাকশন হচ্ছে বলা হচ্ছে হায়ার টু এমপ্লয়িজ টু ওয়ার্ক ইন দি ওয়্যার হাউস। আচ্ছা, এটা কিসের কোম্পানি আগে আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে ম্যাকোটা সার্ভিসেস ওয়াজ ফাউন্ড ইন মে 1। দ্য ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ডিউরিং দি ফার্স্ট। আমরা বুঝতে পারছি না কি ধরনের কোম্পানি, ট্রানজাকশন দেখলে বুঝতে পারবো। আচ্ছা, হচ্ছে হায়ার টু এমপ্লয়িজ টু ওয়ার্ক ইন দি ওয়্যার হাউস, মানে হচ্ছে এটা একটা গার্মেন্টস টাইপের কোম্পানি। দে উইল ইচ বি পেইড এ স্যালারি অফ $3,050 পার মান্থ। তাহলে এটা তারা হচ্ছে যে তারা 2 জন এমপ্লয়িকে তারা হায়ার করেছে এবং তাদেরকে বলছে যে তোমাদেরকে আমি প্রতি মাসে $3,050 করে দিব। সর্ট অফ একটা এগ্রিমেন্ট হয়েছে। তাহলে এটা কি কোনো জার্নালি হবে? স্যার এটা ট্রানজেকশন না। এটা কোনো ট্রানজাকশন হয় না। ট্রানজাকশন হয় না এই জন্য বিকজ আমি তো তাকে এখনো কোনো প্রকার টাকা দিই নাই, কোনো পেমেন্ট করা হয় নাই। তাকে আমি এই মাত্র রিক্রুট করলাম। তাকে যদি আমি কোনো স্যালারি দিতাম বা কোনো পেমেন্ট করতাম তাহলে এটা ট্রানজাকশন। তার মানে হচ্ছে এটার কোনো জার্নালিটি হবে না। ঠিক আছে, তার মানে আমরা 2 নাম্বারটা বুঝতে পারলাম। 3 নাম্বারটা, 3 নাম্বারে কি লিখেছে যে সাইন্ড এ 2-year rental agreement on a warehouse, pay $24,000 cash in advance for the first year। বলা হচ্ছে যে একটা কোম্পানির সাথে 2-year রেন্টাল এগ্রিমেন্ট হয়েছে, মানে কারো কাছ থেকে সে তার ওয়্যার হাউস ভাড়া নিয়েছে আর কি, কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্ট থেকে বা পার্টি থেকে, এবং তাকে $24,000 ক্যাশ ইন অ্যাডভান্স দিয়ে দিয়েছে যে আগামী 1 মাসের জন্য তোমাকে আমি অ্যাডভান্স $24,000 দিয়ে দিয়েছি। তাহলে আমরা বলছিলাম যে কোনো খরচ যখন অ্যাডভান্স দেখায় তখন ওই এক্সপেন্ডিচারটা কি হয়ে যায়? কোনো একটা এক্সপেন্ডিচার যখন অ্যাডভান্স পেমেন্ট করা হয় তখন সেটা অ্যাডভান্স এক্সপেন্ডিচার যখন অ্যাডভান্স করা হয় তখন সেটা অ্যাসেট হয়ে যায়। মানে আমি এখন যাকে দিয়েছি সেই পার্টি এখন আমাকে এখন সেই সার্ভিসটা দিতে বাধ্য থাকি, কারণ আমি তাকে এখন এক্সপেন্ডিচারটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। আমি তাকে বাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আমরা বাসা ভাড়া নেওয়ার সময় যদি অ্যাডভান্স দিয়ে দিই তাহলে বাড়িওয়ালা আমাকে 6 মাসে যদি আমি তাকে বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, আমাকে 6 মাস আগে ছাড়তে পারবে না। 6 মাস আমাকে অবশ্যই তাকে তার বাসায় রাখতেই হবে। সে দায়বদ্ধ, লায়াবল। তো এটা আমার জন্য একটা অ্যাসেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা কি, এটা প্রিপেইড রেন্ট এক্সপেন্স লিখতে পারি। এখানে যেহেতু সে কোনো অ্যাকাউন্টস এর নাম বলে নাই, তাহলে আমি আমার মতো করে লিখতে পারি যে প্রিপেইড রেন্ট এক্সপেন্স, প্রিপেইড রেন্ট ডেবিট, আর কি হবে, ক্যাশ ক্রেডিট। ক্রেডিট হবে,
ক্যাশ ক্যাশ ক্রেডিট হবে ফর কত ডলার? $24,000। 24,000 তাহলে প্রিপেড রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, শেষ। তার মানে এই 3 নাম্বার ট্রানজাকশনটা আমরা বুঝতে পারলাম। 4 নাম্বার ট্রানজাকশনটা কি পারবো? 4 নাম্বার ট্রানজাকশনটা তানভীর বলেন তো কি আমরা এটা জানার কিভাবে করবো? স্যার এখানের মধ্যে আমার এক্সপেন্স হচ্ছে, আর স্যার ক্যাশটা কমে যাচ্ছে প্রথমে। না, আমি কি এক্সপেন্স, আমি কি কিনতেছি আগে দেখাম প্রপারলি। পারচেজড $30,000 ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা কি আমাদের এক্সপেন্ডিচার নাকি কোনো অ্যাসেট? স্যার এক্সপেন্ডিচার। আমরা লেজার করার সময় ইকুইপমেন্টটাকে আমরা প্রথম দিকে রাখছিলাম। ইকুইপমেন্ট যদি প্রথম দিকে হয় সেটা তো অ্যাসেট টাইপের অ্যাকাউন্ট হওয়ার কথা, সেটা তো এক্সপেন্ডিচার না। স্যার অ্যাসেট। এটা আমাদের একটা অ্যাসেট অ্যাকাউন্টস। জি স্যার। অ্যাসেট মানে আমি যদি আমার কোম্পানির জন্য ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট পারচেজ করেছি, ফার্নিচার ইকুইপমেন্ট হচ্ছে আমার জন্য একটা ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট অ্যাকাউন্টস। তাহলে এটা হচ্ছে ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট হচ্ছে ডেবিট, আর কি ক্রেডিট হবে? স্যার ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট ক্যাশ ক্রেডিট ক্যাশ $10,000 ক্রেডিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। মানে সে তো $10,000 ক্যাশ পেমেন্ট করেছে, আর বাকিটা দিয়েছে, বাকিটা বলছে তোমাকে আমি 6 মাস পরে দিব। তাহলে সেটা আমার জন্য কি অ্যাকাউন্টস পেয়েবল নাকি অ্যাকাউন্টস রিসিভেবল হবে? তানভীর বলেন। অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, এটা আমার জন্য একটা লায়াবিলিটি। তাহলে আমার ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট ডেবিট $30,000, ক্যাশ ক্রেডিট $10,000, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত হাজার ডলার হবে? স্যার 20,000। 20,000 বিকজ এক্স্যাক্টলি সবসময় আপনার ডেবিট ভলিউমটা এবং ক্রেডিট ভলিউমটা অবশ্যই সেম হইতে হবে, সমান পরিমাণ হইতে হবে। কোন ট্রানজাকশন আপনি ডেবিট দেন $30,000 আর ক্রেডিট যদি দেন $10,000, তাহলে আপনার ওই যে লেজার ট্রায়াল ব্যালেন্স সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। দিন শেষে আপনার ট্রায়াল ব্যালেন্স সেই ভুলটা ধরে ফেলবে, আপনার ডেবিট ক্রেডিট সেম হবে না ফিগারটা। আচ্ছা, 4 নাম্বার ট্রানজাকশন হচ্ছে পারলাম। 5 নাম্বার ট্রানজাকশন কে পারবেন? সবাই পারার কথা, বিকজ এটা কেউ সমস্যা বলেন না। তামিমা বিনতে বোরহান নিহা বলেন 5 নাম্বার ট্রানজাকশনটা কি হবে? তামিমা বিনতে বোরহান নিহা, শুনছেন আমাকে? তামিমা বিনতে বোরহান কি শুনতে পাচ্ছেন না? কানেক্টেড